হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমাদের ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাস সরলরেখা চ্যাপ্টারে তোমাদের সবাইকে স্বাগত। আমি মিতুল রহমান অন্তর, বর্তমানে বুয়েটে যন্ত্রকৌশল বিভাগে পড়াশোনা করছি। আমরা আজকে লেকচারে আলোচনা করব সরলরেখা চ্যাপ্টারের বেশ কয়েকটা টপিক নিয়ে। সরলরেখা তোমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার। তোমরা জানো প্রতি বছরই সরলরেখা থেকে কিন্তু ইঞ্জিনিয়ারিং এর প্রশ্ন এসে থাকে। যেহেতু এটা ইঞ্জিনিয়ারিং মাস্টার ক্লাস, আমি ধরে নিচ্ছি যে তোমাদের অলমোস্ট সবার বেসিক প্রায়োরিটি হচ্ছে বুয়েট। বুয়েটে কিন্তু প্রতি বছরই সরলরেখা থেকে প্রশ্ন আসে, এবং এখন যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, অর্থাৎ সরলরেখা থেকে প্রশ্ন আসার চান্স কিন্তু আরো অনেক বেশি। অ্যাটলিস্ট একটা প্রশ্ন তোমরা সরলরেখা থেকে অবশ্যই পাবে, অর্থাৎ তোমার বুয়েট রিটেনের 10 নাম্বার নির্ভর করবে এই চ্যাপ্টার থেকে। এমসিকিউ তোমার তো অবশ্যই বুয়েট পর্যন্ত পৌঁছাতে হলে প্রথমে প্রিলি এক্সামের যেই বাধাটা সেটা পাড়িয়ে দিতে হবে। তো প্রিলি এক্সামেও কিন্তু তুমি সরলরেখা থেকে অ্যাটলিস্ট 3টে এমসিকিউ এক্সপেক্ট করতে পারো। 3টা থেকে 4টে এমসিকিউ সরলরেখা থেকে আসার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই অধ্যায়টা তোমার বুয়েটের পথ পাড়ি দিতে তোমাকে অনেক অনেক বেশি হেল্প করবে। এই চ্যাপ্টারটা কিভাবে সহজ না কঠিন তোমাদের এই নিয়ে অলরেডি আইডিয়া আছে, কারণ তোমরা এইচএসসি পার করে আসছো। তোমরা জানো যে সরলরেখার চ্যাপ্টার থেকে খুব বেশি কঠিন জিনিসপাতি আসে না, তোমার জিনিসপাতি খুবই সহজ। হ্যাঁ, কয়েকটা আমাদের ফর্মুলা আছে, বেশ কয়েকগুলো ফর্মুলা আছে আমাদের জানতে হয়। এখান থেকে ফর্মুলাগুলো জানা থাকলে, সেগুলোর বেসিক কনসেপ্ট বুঝলে কঠিন প্রশ্ন আসে না। অনেক সময় একটু লেন্দি প্রশ্ন আসে, একটু বড়, হয়তো একটু সময় লাগে, হয়তো একটু জায়গা লাগে, ওইটাও একটু তোমার প্র্যাকটিসের মধ্যে নিয়ে আসলে তোমার এই জিনিসটাও ঠিক হয়ে যায়। কিন্তু ট্রাস্ট মি, জ্যামিতির যতগুলো চ্যাপ্টার আছে, সরলরেখা, বৃত্ত এবং কনিক্স, কোনোটা থেকেই আমাদের খুব কঠিন কঠিন প্রশ্ন আসে না। দেখা যায় যে তোমার একদম ইজি প্রশ্ন আসে, তুমি যদি কনসেপ্ট ঠিক থাকে তুমি খুব ইজিলি ওগুলো অ্যান্সার করতে পারো। এই জন্য এই অধ্যায়টার গুরুত্ব অনেক বেশি। যেহেতু আমরা অধ্যায়টা শুরু করছি আজকের লেকচারের মাধ্যমে, এই জন্য আমি একটু অধ্যায় নিয়ে একটু ধারণা দিয়ে দিলাম। এখন আসো আমরা এই অধ্যায়ে কোন কোন টপিক গুলো নিয়ে আলোচনা করব, এই অধ্যায় থেকে কোন কোন টপিকে বিগত বছরগুলোতে প্রশ্ন আসছে সেগুলো একটু দেখে নেই। যেমন দেখো, তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ যে আমাদের এখানে টাইপ গুলা ভাগ করা আছে। আমি যদি তোমাকে দেখাই না যে মোট কয়টা টাইপ, দেখো প্রথম পেজে 10টা, পরের পেজে আরো 9টা, মানে মোট এই চ্যাপ্টারকে আমরা 19টা টাইপে ভাগ করতে পারি। অর্থাৎ এই চ্যাপ্টার থেকে মোট আমাদের 19টা টাইপের প্রশ্ন বিগত বছরগুলোতে আসছে। এখানে টাইপগুলোর নাম দেওয়া, এখানে গুরুত্ব দেওয়া। ভাই, এই গুরুত্বগুলো কিসের উপর ভিত্তি করে দেওয়া? এই গুরুত্বর যে স্টার তুমি দেখতে পাচ্ছ, এটা আমার মনে হয়েছে এই জন্য আমি দিয়ে দিচ্ছি, এমন কিছু না। এই গুরুত্বর স্টার গুলো দেওয়া হচ্ছে বিগত বছরগুলোতে এই টপিক থেকে কতবার প্রশ্ন আসছে সেটার উপর ভিত্তি করে। অর্থাৎ তুমি দেখতেই পাচ্ছ যেগুলো 3 স্টার, তার মানে এখান থেকে অনেক বেশি প্রশ্ন আসছে বিগত 15-20 বছরের অ্যাডমিশন সিজনে। যেগুলো 2 স্টার, তার মানে তুলনামূলক কম আসছে, কিন্তু তাও বেশ কয়েকবার আসছে। এবং যেগুলো 1 স্টার, সেগুলো তুমি বুঝতে পারছো এখান থেকে অনেক বেশি আসে নাই, কয়েকবার আসছে, 1-2 বার হয়তো আসছে বা 3 বার হয়তো আসছে। ওকে, আচ্ছা, তাহলে আমাদেরকে কোন টপিকে আমরা কতটা ইম্পর্টেন্স দিব এখান থেকে আমরা আসলে বুঝতে পারছি। ছোট করে যদি ওভারভিউ করে নেই, তাহলে আমাদের শুরু হবে কার্তেশীয় পোলার স্থানাঙ্ক দিয়ে, তারপর হচ্ছে দুটি বিন্দুর দূরত্ব সম্পর্কিত, বিভাগ বিন্দুর অনুপাত সম্পর্কিত। এই যে আমাদের প্রথম যে 3টা যদি আমি বলি, এই প্রথম 3টাকে মোটা দাগে এমসিকিউ এর জন্য গুরুত্বপূর্ণ বলা যায়। এই প্রথম 3টা মোটা দাগে বলা যায় এগুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে যা প্রশ্ন আসে এমসিকিউ রিলেটেড প্রশ্ন আসে, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে ক্ষেত্রফল, সঞ্চারপথ, এই দুইটা যে টপিক, এই দুইটা আবার আমাদের রিটেন পার্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমন কিন্তু আমি বলছি না যে তোমার প্রথম 3টা থেকে রিটেন আসতেই পারে না, যেমন দূরত্ব থেকে রিটেন আসতেই পারে, আবার ক্ষেত্রফল থেকে এমসিকিউ চলে আসতে পারে, ঠিক আছে? সো আমাদের মিক্স হইতে পারে, বাট আমি তোমাকে জেনারেল আইডিয়াটা বলার ট্রাই করছি। আচ্ছা, তোমরা খেয়াল করলে দেখতে পারবে যে এই যে আমাদের ক্ষেত্রফল টপিকটা, এটা কিন্তু একটা 3 স্টার টপিক, অর্থাৎ এখান থেকে প্রতি বছর অনেক বেশি প্রশ্ন এসে থাকে। এরপর আমি যদি আরেকটু কথাবার্তা বলি, ঢাল, ঢাল থেকে মোস্টলি আসে এমসিকিউ। ঢাল এমসিকিউ এর জন্য মোস্টলি গুরুত্বপূর্ণ, খুব বেশি বার আসে না, কারণ ঢালের কনসেপ্টটা খুবই ইজি, অনেক বেশি প্রশ্ন এসে থাকে না। এরপরে খুবই গুরুত্বপূর্ণ 3 স্টার টপিক হচ্ছে আমাদের বিভিন্ন শর্তের উপর নির্ভর করে আমার সরলরেখার সমীকরণ নির্ণয়। চ্যাপ্টারটা যেহেতু সরলরেখার, তাহলে শর্ত দেওয়া থাকবে, সেখান থেকে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। এটাই তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক হওয়ার কথা। তো অবশ্যই এটা খুবই 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 গুরুত্বপূর্ণ একটা টপিক। আচ্ছা, এরপর দুটি সমীকরণ একই সরলরেখা নির্দেশ করার শর্ত, খুব বেশিবার প্রশ্ন আসে নাই, কম ইম্পর্টেন্ট টপিক। 3টে রেখা সমবিন্দু হওয়ার শর্ত, 3টা রেখা সমবিন্দু, এখান থেকে বেশ অনেকবার প্রশ্ন আসছে। টপিকটা খুবই ইজি, বাট অনেকবার প্রশ্ন আসছে। রিসেন্ট টাইমে আসার প্রবাবিলিটি কমছে, রেশিও একটু কমছে, বাট আগে দেখা যেত অনেক বেশি প্রশ্ন আসতো আমাদের এই টপিক থেকে। এই টপিকটা আমরা হেলাফেলা করতে পারবো না, সমবিন্দু হওয়ার শর্ত। আরেকটা হচ্ছে, এটা হচ্ছে দূরত্বর একটা সূত্র, এটা আমরা শিখবো, এটাও সরলরেখার সমীকরণ বের করার ক্ষেত্রেই বেসিক্যালি ইম্পর্টেন্ট, অনেক বেশিবার আসে নাই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমাদের এই টপিকগুলো খুবই গুরুত্বপূর্ণ, এটা বেসিক্যালি ইম্পর্টেন্ট হচ্ছে রিটেনের জন্য, ঠিক আছে? রিটেনের জন্য
ওকে, অলরাইট। তারপর এই যে টপিক দুইটা, এই টপিক দুইটা মেইনলি এমসিকিউ এর জন্য, আর লাস্টেরটা হচ্ছে আবার রিটেনের জন্য বেশি গুরুত্বপূর্ণ। অলরাইট, সো আমি জাস্ট একটু হালকা করে ওভারভিউ দিয়ে দিচ্ছি। ওকে, এবার চলে যাচ্ছে আমাদের পরবর্তী লাস্ট যে 9টা টাইপ। একটা হচ্ছে সমান্তরাল ও লম্ব হবার শর্ত সমীকরণ নির্ণয়। এইটা একটা 3 স্টার টপিক, খুবই গুরুত্বপূর্ণ টপিক। দেখতে পাচ্ছ অনেকবার এখান থেকে প্রশ্ন আসছে। এইটা যদি ইজি কোনো প্রশ্ন করে তাহলে এমসিকিউতে দিবে, আর এমন হতে পারে যে সমান্তরাল লম্ব এটার কনসেপ্ট ইউজ করে এবং আরো কিছু হয়তো জিনিসপাতি তোমার করা লাগবে, যেখানে সমান্তরাল লম্ব এই কনসেপ্টটা হয়তো ইউজ করা লাগবে, এমন রিটেনও চলে আসতে পারে। সো এটা রিটেনেও এখান থেকে আসতে পারে, বাট শুধুমাত্র সমান্তরাল লম্ব থাকবে না, আরো সাথে কিছু অ্যাড করা থাকবে শর্ত। আচ্ছা, এরপর দেখতে পাচ্ছি দুটি সরলরেখার ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয়। এগুলো রিটেনে আসে, খুব বেশিবার আসে নাই। ত্রিভুজের বিভিন্ন ধরনের কেন্দ্র নির্ণয়, এটার কেন্দ্র বলতে যদি ভর কেন্দ্র হয় তাহলে এমসিকিউতে আসবে, অন্তঃকেন্দ্র এমসিকিউতে আসতে পারে, অথবা যদি লম্ব কেন্দ্র বা পরিকেন্দ্র হয় তখন দেখা যায় যে রিটেনে বেসিক্যালি এসে থাকে। সমান্তরাল রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় সংক্রান্ত এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, 3 স্টার। আমার দুটো সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়, এখানেও আমার বেসিক্যালি এমসিকিউ তো এসে থাকে, বাট ওই যে বললাম আরো কিছু শর্ত অ্যাড করে দিয়ে এটা রিটেনেও আসতে পারে। সো এটা আরেকটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, এটাও এমসিকিউ প্লাস রিটেন উভয়ের জন্য গুরুত্বপূর্ণ। রেখার সাপেক্ষে বিন্দুর অবস্থান খুব বেশিবার আসে নাই। লম্ব দূরত্ব খুবই গুরুত্বপূর্ণ টপিক। অন্তর্ভুক্ত কোণ খুবই গুরুত্বপূর্ণ টপিক। সো এই যে আমার দুইটা টপিক, এই দুটো টপিক কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। লম্ব দূরত্ব, অন্তর্ভুক্ত কোণ, একই সাথে অ্যাড করে নিচ্ছি কোণের সমদ্বিখণ্ডক। এই তিনটাই খুবই গুরুত্বপূর্ণ এবং বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে রিটেনের জন্য, অর্থাৎ এখান থেকে অনেকবার প্রশ্ন আসে এবং রিটেনেই প্রশ্ন বেশি এসে থাকে। লম্ব দূরত্বের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমার এমসিকিউতে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে, যদি ডিরেক্ট সূত্রের অ্যাপ্লিকেশন হয়, যে ডিরেক্ট সূত্র অ্যাপ্লাই করে তখন এমসিকিউতে আসতে পারে, বাট নরমালি এখান থেকে আরো কয়েকটা কন্ডিশন অ্যাড করা থাকে, রিটেনের প্রশ্ন বেশি এসে থাকে। প্রতিবিম্ব, এটা একটা ইন্টারেস্টিং টপিক। প্রতিবিম্ব কেন ইন্টারেস্টিং টপিক? এখান থেকে আইইউটিতে যারা এক্সাম দিতে চাও, আইইউটিতে, ঠিক আছে, খুবই 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 গুরুত্বপূর্ণ। আইইউটিতে অলমোস্ট প্রতি বছর এই টপিক থেকে প্রশ্ন এসে থাকে। আইইউটির সাথে বুয়েট প্রিলি, অর্থাৎ এমসিকিউর কথা বলছি আমি, বুয়েট প্রিলিতে এখান থেকে প্রশ্ন আসতে পারে, বুয়েট প্রিলিতে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। একই সাথে আমি যদি বলি সিকে রুয়েট, সেখানেও এখান থেকে প্রশ্ন আসতে পারে এমসিকিউতে। আমি বুঝতে পারছি যে আমার যেই ইঞ্জিনিয়ারিং যেই ইঞ্জিনিয়ারিং ভার্সিটি গুলাতে এমসিকিউ প্রশ্ন বেশি এসে থাকে, সেইখানে আমার এই টপিকটা বেশ গুরুত্বপূর্ণ। দুইটা স্টার দেখতে পাচ্ছি। এত কথা বলার রিজন হচ্ছে যে হ্যাঁ, এখানে দুইটা স্টার অনেক বেশিবার আসে নাই, বাট যেই কয়বার আসছে বেশিরভাগ সব রিসেন্ট টাইমে আসছে, অর্থাৎ রিসেন্ট টাইমে এই টপিক থেকে প্রশ্ন আসার ট্রেন্ডটা অনেক বেশি। ওকে, সো আমরা টাইপ নিয়ে একটা ওভারঅল আলোচনা করে ফেলছি। এখন আসো আমরা আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব সেগুলো একটু আমরা দেখে নিই। ওকে, সো আমাদের আজকে এই লেকচারের আলোচনার টপিক হচ্ছে বেসিক্যালি তিনটা। একটা হচ্ছে কার্তেশীয় পোলার, যে আমাদের স্থানাঙ্ক অবস্থায় দুই রকম স্থানাঙ্ক অবস্থা হয়, কার্তেশীয় আর পোলার। কোনটা কি, কিভাবে রূপান্তর করে, এগুলো হচ্ছে আমরা এই টাইপে আলোচনা করব। মোটেও কঠিন কিছু না, ঝামেলার কিছু না, খুব ইজিলি পারা যাবে। আচ্ছা, এরপরে আমরা আলোচনা করব দুইটি বিন্দুর দূরত্ব সম্পর্কিত, যে দুইটা বিন্দু দেওয়া আছে, বিন্দু অর্থাৎ স্থানাঙ্ক, তাই না? আচ্ছা, এই যে স্থানাঙ্ক আমরা মাত্র শিখলাম, পোলার হইতে পারে, কার্তেশীয় হইতে পারে। তাহলে এই যে দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, আমার যদি পোলার বিন্দু হয় তাহলে দূরত্ব একভাবে বের করতে হয়, কার্তেশীয় হলে আরেকভাবে বের করতে হয়। তো এই জিনিসগুলো আমরা এখানে আলোচনা করব। আচ্ছা, এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, বিভাগ বিন্দু ও অনুপাত সংক্রান্ত, অর্থাৎ এখানে আমরা অন্তর্বিভক্তিকরণ, বহির্বিভক্তিকরণ, হ্যাঁ, তোমার এই বিভক্তিকরণ সম্পর্কিত জিনিসপাতি শিখবো। জিনিসপাতিগুলো কঠিন কিছু না, সিম্পল ফর্মুলা, বাট এখানে কিছু সুন্দর শর্টকাট ট্রিক আছে, কিছু মেথড আছে, যে মেথড গুলা দিয়ে তুমি দেখবা যে ফর্মুলা ইউজ করা ছাড়াই খুবই ইজিলি ওই মেথড গুলা ইউজ করে তুমি ম্যাথ করে ফেলতে পারছো। এবং এই যে মেথড গুলা এমন না যে শুধুমাত্র এই টাইপের ম্যাথে কাজে লাগবে, এইটার যে তোমার কি বলবো, যে সেন্সটা, এটার যে তোমার কনসেপ্টটা, এটা তুমি দেখবা যে অন্যান্য অনেকগুলা ম্যাথেও অনেক বেশি কাজে লাগছে। সো এই জিনিসটা বোঝা খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র এই টাইপের জন্য, এই টাইপ তো কম গুরুত্বপূর্ণ, একটা স্টার, বাট ওইটার যেই কনসেপ্ট, ওটার যে আন্ডারস্ট্যান্ডিং, এটা দেখবা যে পরবর্তী অনেকগুলো টাইপে আমাদের কাজ করতে অনেক বেশি হেল্প করছে। তো আমি যদি একটু আরেকবার জিনিসগুলো বলে নেই, যে আমাদের প্রথম টাইপটা হচ্ছে বেসিক্যালি গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য, থার্ড টাইপটা গুরুত্বপূর্ণ হচ্ছে এমসিকিউর জন্য, বাট দূরত্ব এটা এমসিকিউর জন্যই বেশি গুরুত্বপূর্ণ, বাট এখান থেকে রিটেন প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের টাইপ ভিত্তিক আলোচনা শেষ। আসো আমরা টাইপ ধরে ধরে এখন ডিটেইল আলোচনা করতে চাই।
তাহলে প্রথমেই আমরা আলোচনা করব হচ্ছে কার্তেশীয় পোলার। আমি আগেই বলছি এটা এমসিকিউ এর জন্য বেশি গুরুত্বপূর্ণ। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের এখান থেকে শুধুমাত্র এমসিকিউই আসছে বিগত বছরগুলোতে, যেমন কুয়েটে আসছে একবার, বুটেক্সে আসছে একবার, এবং আইইউটিতে খুব রিসেন্ট সময়ে আসছে, অর্থাৎ 20 ব্যাচে কিন্তু আইইউটিতে এই টপিক থেকে প্রশ্ন আসছে। চলো আমরা দেখে নিই যে আমরা এখান থেকে কি কি প্রশ্ন ফেস করতে পারি। অল রাইট, সো কনসেপ্টটা যদি একটু বলি যে আমাদের স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা মানে কি? স্থানাঙ্ক ব্যবস্থা হচ্ছে যে আমার কোনো পয়েন্টকে আইডেন্টিফাই করা, যে আমার মনে করো যে এইটা হচ্ছে আমার একটা প্লেন, এই যে স্মার্ট বোর্ডটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা প্লেন। আমি এই স্মার্ট বোর্ডের মধ্যে কোনো একটা পয়েন্টকে আইডেন্টিফাই করতে চাই, কিভাবে আমরা করতে পারি? এই যে পয়েন্টকে আমরা আইডেন্টিফাই করতে চাই ম্যাথমেটিক্যালি, তাহলে আমার একটা স্থানকে, স্থান মানে একটা প্লেস, ওই প্লেসকে আমার অঙ্কের মাধ্যমে প্রকাশ করতে হবে। যতক্ষণ আমরা কোনো কিছুকে ম্যাথমেটিক্যালি এক্সপ্রেস করতেছি ততক্ষণ কিন্তু ওটা সাইন্টিফিক্যালি ওই জায়গাটা আমার নির্দিষ্ট করা হয় না। ওটা আমি বলতে পারি না যে হ্যাঁ অমুক জায়গায় যাও, আমি আঙ্গুল দিয়ে শো করলে ওটা হবে না, ওটা ম্যাথমেটিক্যাল ওয়ে না, আমাকে ওটাকে ম্যাথের মাধ্যমে শো করতে হবে। ওকে, এটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা। স্থানাঙ্ক ব্যবস্থা দুই রকম হতে পারে, কার্তেশীয় স্থানাঙ্ক এবং পোলার স্থানাঙ্ক। কার্তেশীয় স্থানাঙ্ক এখানে আমরা কি করে থাকি? কার্তেশীয় স্থানাঙ্ক এখানে আমরা যেটা করে থাকি সেটা হলো যে মনে করো আমার আমার এখানে হচ্ছে দুটো অক্ষ থাকে, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। এটা মনে করো হচ্ছে আমাদের এক্স ওয়াই তল আর কি। আচ্ছা, এখন এখানে মনে করো কোনো একটা বিন্দু আছে, আমি এই বিন্দুকে এই প্লেনে হচ্ছে আমি আইডেন্টিফাই করতে চাই। কার্তেশীয়তে আমরা যেটা করি সেটা হচ্ছে আমরা বলি যে তুমি এক্স অক্ষে এত ঘর যাও আর ওয়াই অক্ষে এত ঘর যাও। এটা বললেই সুন্দর করে পুরো জিনিসটা আমার সাম আপ হয়ে যায়। আমি যেটা উদাহরণ দিয়ে বলার ট্রাই করি, মনে করো তোমার একটা ফ্রেন্ড, সে কি করছে, সে হচ্ছে একটা মাঠের মধ্যে কোনো একটা জায়গায় একটা ট্রেজার, হ্যাঁ একটা গুপ্তধন, সে হচ্ছে মাঠের মধ্যে ওখানে চাপা দিয়ে রাখছে, ঠিক আছে, লুকায় রাখছে। আচ্ছা, এখন তুমি হচ্ছে ওখানে গেছো, তোমার ফ্রেন্ডকে তুমি আস্ক করতে যে ওই ট্রেজারটা কোথায় আছে। এখন তোমার ফ্রেন্ড ওই প্লেসটাকে কিভাবে আইডেন্টিফাই করবে? সে কিন্তু বলতে পারে দেখো তুমি উত্তর দিকে 10 মিটার যাও, এরপর তুমি হচ্ছে পূর্ব দিকে 5 মিটার যাও, তাহলে তুমি এই প্লেসটা পেয়ে যাবে। বাট কোথা থেকে 10 মিটার, কোথা থেকে 5 মিটার? তোমার রেফারেন্স পয়েন্ট দরকার, যে এই জায়গা থেকে 10 মিটার রেফারেন্স পয়েন্ট দরকার না? তাহলে একটা স্থানকে নির্দিষ্ট করার জন্য রেফারেন্স পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় এই রেফারেন্স পয়েন্টটা হচ্ছে আমাদের এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষের যেটা ছেদ বিন্দু, এটাকে আমরা বলি ও, যেটা হচ্ছে আমাদের মূল বিন্দু। সো মূল বিন্দু হচ্ছে আমাদের রেফারেন্স পয়েন্ট। মনে করো আমরা যে উদাহরণে ছিলাম, মনে করো ওখানে রেফারেন্স পয়েন্ট ধরা হয়েছে একটা বট গাছকে। আচ্ছা, ও বললো যে এই বট গাছ থেকে 10 মিটার উত্তরে যাও, 5 মিটার পূর্ব দিকে যাও, তাহলে তুমি পেয়ে যাবা। এটা এনাফ না? অবশ্যই এনাফ। তুমি কিন্তু অবশ্যই বট গাছ থেকে যদি 10 মিটার উত্তরে যাও, 5 মিটার পূর্বে যাও, তুমি কিন্তু এটা পেয়ে যাবা। সো এই যে ব্যবস্থাটা, যেখানে আমরা এই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যে জিনিস, আমাদের এক্স ওয়াই, এক্স প্রাইম ওয়াই প্রাইম একই জিনিস, একই সিস্টেম, একই লজিক, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। যে আমরা বলছি কি, আমরা বলছি হচ্ছে যে এই এক্স অক্ষের দিকে আমার এত ঘর যাও আর ওয়াই অক্ষের দিকে এত ঘর যাও। ধরো বললাম এটুকু হচ্ছে 10 আর বললাম এটুকু হচ্ছে 5, তাহলে এতটুকু বললেই আমার কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হয়ে যাচ্ছে। আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা কি হইতে পারে? আরেকটা স্থানাঙ্ক ব্যবস্থা হতে পারে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এটা কিরকম? যে আমি অমুক দিকে এতটুকু যাও, অমুক দিকে অতটুকু, যেটা বলবো না, আমি ডিরেক্টলি বলবো যে এই বট গাছ থেকে সাপোজ তুমি 12 মিটার দূরে যাও, সাপোজ 12 মিটার দূরে যাও, তাহলে তুমি পেয়ে যাবে। হ্যাঁ, শুধুমাত্র বট গাছ থেকে এক্স্যাক্টলি যে ডিস্টেন্সটা, এই যে ডিস্টেন্সটা, এটা বললে কি হয়ে যায়? কাজ করি, আমাদের হিসাবের সুবিধার জন্য এখানে 10 না বলে 12 বলি, তাহলে আমাদের হিসাবে সুবিধা হবে 12। আমি যদি ডিরেক্টলি বলি যে ভাইয়া তুমি বটগাছ থেকে 13 মিটার দূরে যাও, ওই বিন্দু পেয়ে যাবা, তাহলে কি হবে? না, হবে না। কেন হবে না? হবে না কারণ শুধুমাত্র ডিস্টেন্স এনাফ না। 13 মিটার যাবে কোন দিকে যাবো? 13 মিটার তো আমি এদিকেও যেতে পারি, 13 মিটার আমি এদিকেও যেতে পারি, এদিকেও যেতে পারি, এদিকেও যেতে পারি, যে কোনো দিকে যেতে পারি। তোমার ডিরেকশনটা ফিক্স করে দেওয়া লাগবে। তাহলে আমার পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমার মূল বিন্দু থেকে দূরত্বের সাথে অ্যাঙ্গেল অর্থাৎ ডিরেকশনটাও ফিক্স করে দিতে হয়। এটাকে বলতেছে মনে করো থিটা। এই হচ্ছে ঘটনা, যে আমরা কার্তেশিয়ানে কি করি, বলি যে এক্স অক্ষে কত ঘর যাবে, ওয়াই অক্ষে কত ঘর যাবে। আর পোলারে কি বলি, যে মূল বিন্দু থেকে কত দূরত্বে আছে এবং অ্যাঙ্গেলটা কত। অ্যাঙ্গেলটা কার সাথে মেজার করা হয়? অ্যাঙ্গেলটা মনে রাখবা, মেজার করা হয় এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। এই হচ্ছে আমাদের কার্তেশিয়ান আর পোলারের বেসিক কনসেপ্ট। একদম কিন্তু ডিটেইলে পুরো জিনিসটা তোমাকে আমি বুঝাই দিছি। তো কারো যদি কোনো একদম নলেজও না থাকে, আশা করি সেও জিনিসটা ধরতে পারছো। তো আসলে আমরা একটু সামনে আগাই, আরেকটু আমরা ডিটেইলে কথাবার্তা বলতে চাই। তাহলে দেখো, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা আমরা অলরেডি এটা নিয়ে একটু কথাবার্তা বলে ফেলছি। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা একটা পয়েন্ট যদি হয় এক্স কমা ওয়াই, তাহলে আমরা কি বলি, যে আমরা বলি যে হ্যাঁ
মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে এই এক্স পরিমাণ যাও আর ওয়াই অক্ষের দিকে স্মল ওয়াই পরিমাণ যাও, তাহলে তুমি এই বিন্দুটা পেয়ে যাবা এক্স কমা ওয়াই। তাহলে তোমরা বলো তো এক্স ওয়াই বিন্দুর এক্স অক্ষ থেকে দূরত্ব কত? এখানেই পোলাপাইন ভুলটা করে। যখনই আমি বলি যে এই যে এক্স কমা ওয়াই বিন্দু এটার এক্স অক্ষ থেকে দূরত্ব কত, পোলাপাইন বলে যে ভাই দূরত্ব হচ্ছে এক্স, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে এক্স, ওয়াই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই। ভুল ভুল ভুল, খুব মনোযোগ দিয়ে মাথায় রাখবা। এইটাই পোলাপাইন কিন্তু মিস্টেকটা করে থাকে, যে আমাদের এক্স অক্ষ থেকে দূরত্ব খেয়াল করে দেখো যে এক্স অক্ষ থেকে এই পয়েন্টটার ডিস্টেন্সটা, এই যে এই পয়েন্টের ডিস্টেন্সটা আসলে ওয়াই না, এক্স অক্ষ থেকে ডিস্টেন্স কিন্তু ওয়াই। সো অবশ্যই মাথায় রাখবা এক্স ওয়াই বিন্দুর এক্স অক্ষ থেকে ডিস্টেন্স হচ্ছে ওয়াই। শুধুমাত্র ওয়াই লেখা এনাফ না। কেন ভাইয়া ওয়াই লেখা এনাফ না? কারণ ভাইয়া বিন্দুর মান তো নেগেটিভও হইতে পারে। এই বিন্দু যদি এইদিকে হইতো তাহলে তার কোটি কি হইতো, পজিটিভ নাকি নেগেটিভ? তাহলে তার কোটি হইতো নেগেটিভ। এটা যদি হইতো এক্স কমা ওয়াই, তাহলে এটা কি ওয়াই নেগেটিভ না? দূরত্ব কোনো নেগেটিভ হয়? দূরত্ব কখনো নেগেটিভ হয় না। এই জন্য এখানে একটা মডুলাস ইউজ করতে হবে, মডুলাস অফ ওয়াই। কারণ কোন বিন্দুর ভুজ বা কোটি, ভুজ কোটি কাকে বলি? এই যে আমাদের প্রথম মানটাকে বলি ভুজ, পরের মানটাকে বলি ভুজ বা কোটি। পজিটিভ নেগেটিভ উভয় হইতে পারে, কিন্তু দূরত্ব কখনো নেগেটিভ হবে না। সো আমরা অলওয়েজ কি করব, মডুলাস ইউজ করব। সিমিলারলি ওয়াই অক্ষ থেকে দূরত্ব কত খেয়াল করে দেখো, ওয়াই অক্ষ থেকে এই বিন্দুর দূরত্ব এটা হচ্ছে আমাদের এক্স। শুধু এক্স বললে হবে না, শুধু এক্স বললে হবে না, এটাকে বলতে হবে মডুলাস অফ এক্স। এখন ঠিক আছে, তাহলে কি শিখলাম এখান থেকে? এখান থেকে শিখলাম হচ্ছে যে আমার এক্স ওয়াই বিন্দুর এক্স অক্ষ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে মডুলাস অফ ওয়াই, আর ওয়াই অক্ষ থেকে যে দূরত্ব সেটা হচ্ছে মডুলাস অফ এক্স। এটা পোলাপাইন গুলাই ফেলে, উল্টাটা বলে। সো মাথায় রাখবা এক্স অক্ষ থেকে দূরত্ব কিন্তু এক্স না, এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই, শুধু ওয়াইও না, মডুলাস অফ ওয়াই। ক্লিয়ার? আচ্ছা, এবার আসো পোলার। পোলারে এইখানে আমাদের যে বিন্দু এটাকে আমরা এক্সপ্রেস করি হচ্ছে মূল বিন্দু থেকে দূরত্ব কত আর অ্যাঙ্গেলটা কত। মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে আর, অ্যাঙ্গেলটাকে বলে হচ্ছে থিটা। তাহলে দেখো এখানে বলা আছে মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে আর এবং ধনাত্মক এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ এটা হচ্ছে থিটা। সো অবশ্যই মাথায় রাখবা যে আমার কোণটা কার সাথে, ধনাত্মক এক্স অক্ষের সাথে। দুঃখিত, মুছে ফেলতেছি। আমাদের এখানে কোণটা হচ্ছে ধনাত্মক এক্স অক্ষের সাথে। অলরাইট, ঠিক আছে, অলরাইট। তাহলে চলো আমরা হচ্ছে একটু সামনে আগাচ্ছি। তাহলে দেখো এখন আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে যে আমরা ভালোভাবে বুঝলাম যে দুই রকম স্থানাঙ্ক ব্যবস্থা হতে পারে, পোলার এবং কার্তেশিয়ান। এখন মনে করো যে এক একটা দেশ এক একটা ফলো করে। মনে করো বাংলাদেশ ফলো করতেছে যে আমরা কার্তেশিয়ান স্থানাঙ্ক ব্যবস্থা মেনে চলবো, মনে করো আমেরিকানরা বললো যে না আমরা পোলার মেনে চলবো। ঝামেলা হয়ে গেল না? তো এখন ঝামেলা যেহেতু হইলো, আমার কি দরকার? একটা কনভার্সন সিস্টেম দরকার, যে আমার আমেরিকান যখন পোলার সিস্টেমে একটা বিন্দুর কথা বলবে আমি যেন এটা কার্তেশিয়ানে কনভার্ট করে ফেলতে পারি, কারণ আমরা বাংলাদেশিরা তো সবাই কার্তেশিয়ান বুঝি না, সরি পোলার বুঝি না, রাইট? আচ্ছা, তাহলে এই কনভার্সনটা আমাদের শিখতে হবে, যে আমার পোলার থেকে কিভাবে কার্তেশিয়ানে কনভার্ট করে। আমি পোলার জানি, আমি কিভাবে এটাকে কার্তেশিয়ানে কনভার্ট করতে পারি। আচ্ছা, তাহলে দেখো আমার যেহেতু পোলার জানা আছে, তাহলে আমি আর জানি এবং থিটা জানি। আর এবং থিটা আমি জানি। আমি এখান থেকে বের করতে চাই হচ্ছে ভাইয়া এক্স আর ওয়াই এটা কত। ঠিক আছে, আমি দেখে এক্স এবং ওয়াই এ কনভার্ট করতে চাই, আমি আর এবং থিটা জানি। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো যে আমার এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। দেখো এই যে ও এন পি একটা সমকোণী ত্রিভুজ গঠন করছে না? ও এন পি একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ হচ্ছে আর, এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। তোমরা সবাই ফিজিক্সের ভেক্টরে উপাংশ শিখছো না? তাহলে এই যে বলো ও এন, এটা কি এর আনুভূমিক উপাংশ না? এক্স হচ্ছে এদের আনুভূমিক উপাংশ, এক্স হচ্ছে আমার আর, এই ভেক্টরটার আনুভূমিক উপাংশ। তাহলে এক্স কি হবে বলতো? এক্স হচ্ছে থিটার সংলগ্ন বাহু। তাহলে এক্স ইজ ইকুয়ালস টু হবে আর কস থিটা, এটা তোমরা সবাই ফিজিক্সে শিখে আসছো। আর ওয়াই ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে আর সাইন থিটা। যেহেতু আমি আরও জানি এবং থিটাও জানি, তাহলে আমি এখান থেকে খুব ইজিলি এক্সও বের করে ফেলতে পারবো, ওয়াইও বের করে ফেলতে পারবো। এই তো আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে এক্স সমান কি হবে? আর কস থিটা। ওয়াই সমান কি হবে? আর সাইন থিটা। যার সাথে অ্যাঙ্গেলটা আছে তার সাথে হয় কজ, আর যার বিপরীতে অ্যাঙ্গেলটা আছে, যে এখানে কি ওয়াই এর বিপরীতে অ্যাঙ্গেলটা আছে না, তার সাথে হয় সাইন। জিনিসটা সুন্দর করে মাথায় এবং খাতায় দুই জায়গায় নোট করে রাখো। যার সাথে অ্যাঙ্গেল তার সাথে কজ, যার বিপরীতে অ্যাঙ্গেল তার সাথে সাইন। বুঝতে পারছি? সামনে আগাচ্ছি।
তাহলে চলো এখন আমরা যেটা নিয়ে কথাবার্তা বলবো যে আমরা তো ভাইয়া পোলার থেকে কার্তেশিয়ান করা শিখলাম, এখন আমার দরকার হচ্ছে কার্তেশিয়ান থেকে পোলার করা, অর্থাৎ আমি এক্স আর ওয়াই জানি, আমার আর আর থিটা কত বের করতে হবে। তাহলে দেখো আমি কি করছি, এবার কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কতে বের করতে যেতে চাই। তাহলে আমি এবার এক্স কমা ওয়াই এটা জানি, আমি কি করতে চাই এখান থেকে পোলারে কনভার্ট করতে চাই, অর্থাৎ আর কত আর থিটা কত বের করতে চাই। তাহলে দেখো এক্স কত ওয়াই কত আমার জানা আছে, আর বের করতে হবে। ভাইয়া একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, এই সমকোণী ত্রিভুজটায় অ্যাঙ্গেল যদি হয় থিটা, এটাকে যদি কোণ ধরি, তাহলে এর সাপেক্ষে এক্স হচ্ছে ভূমি, ওয়াই হচ্ছে লম্ব, তাহলে আর কি আর হচ্ছে অতিভুজ, তাহলে আর এর মান কি বের করা যাবে না? এই প্রশ্ন শুনলে পিথাগোরাস হাসতো না? পিথাগোরাস কি বলতো যে এই প্রশ্নের উত্তর আমি আজ থেকে দিয়ে গেছি কত বছর আগে, আজ থেকে 2500 বছর আগে দিয়ে গেছি, আর তোমরা এখন এই প্রশ্ন করতেছো যে একটা সমকোণী ত্রিভুজের ভূমি জানো, লম্ব জানো, আর অতিভুজ কত হবে? আমরা জানি এটা, যে আমার এখান থেকে আর এর ভ্যালু হবে হচ্ছে √(x² + y², পিথাগোরাসের ফর্মুলা অনুযায়ী। এরপর আমার দরকার হচ্ছে থিটা। থিটাটা কত? দেখো থিটা খুবই ইজি, এখান থেকে আমি দেখতে পাচ্ছি থিটা ইজ ইকুয়ালস টু, দেখো আমি কি বলতে পারি, আমি ওয়াই জানি এক্স জানি, তাহলে থিটা ইজ ইকুয়ালস টু বলা যায় লম্ব বাই ভূমির অনুপাত মানে হচ্ছে ট্যান, তাহলে থিটাকে বলা যায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে এটা হচ্ছে থিটার ফর্মুলা। এখন এতটুকু পর্যন্ত হইলে সব ঠিক ছিল, কিন্তু একটু ঝামেলা আছে। কি ঝামেলা? অল্প একটু ঝামেলা আছে। ঝামেলাটা হলো যে ভাইয়া আপনি যে কথাটা বললেন যে থিটা ইজ ইকুয়াল টু ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, আপনি একটা কাজ করেন, আপনি হচ্ছে √3,3 এই বিন্দুটা তো কার্তেশিয়ান বিন্দু, এর একটু পোলার স্থানাঙ্ক বের করেন, আর ভিন্ন একটা বিন্দু নেন, সেটা হচ্ছে -√3, -3, এই একটা বিন্দু নিলেন। এই দুটো বিন্দুর পোলার স্থানাঙ্ক একটু বের করেন। দুটো ডিফারেন্ট বিন্দু, বুঝে যাচ্ছে এটা হচ্ছে প্রথম চতুর্ভাগে, এটা তৃতীয় চতুর্ভাগে। স্থানাঙ্ক মানে কিন্তু অ্যাড্রেস, বুঝো এই দুটো কিন্তু ভিন্ন অবস্থানে আছে, তাহলে এদের অ্যাড্রেস কি হওয়ার কথা? ভিন্ন ভিন্ন হওয়ার কথা। আচ্ছা এখন দেখি আসো এদের একটু পোলার একটু বের করার ট্রাই করি। তুমি যদি এই বিন্দুটার এই ফর্মুলা অনুযায়ী তুমি যদি আর বের করতে চাও, মডুলাস, তাহলে আর হচ্ছে মডুলাস, তাহলে এটা হবে কত? √3² + √3², তার মানে এটা আসবে বেসিক্যালি √12। আচ্ছা, আর তুমি যদি এখান থেকে থিটা বের করতে চাও এই ফর্মুলা অনুযায়ী, তাহলে tan ইনভার্স 3/√3, তার মানে tan ইনভার্স 3 which is 60 ডিগ্রি, তার মানে এটা আসবে হচ্ছে π/3, এরকম কিছু একটা আসবে। সেম কাজটা তুমি পরেরটার জন্য করো, মডুলাস বের করো, সেম আসবে √12। থিটা বের করো, কি আসবে? থিটাও আসবে, তুমি দেখবা যে tan ইনভার্স -3/√3, মাইনাস মাইনাস কাটা থাকতেছে tan ইনভার্স √3, সো এটাও আসবে হচ্ছে π/3। একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো যে দুইটা ভিন্ন বিন্দু ছিল, আমরা কার্তেশিয়ানে দেখতে পাচ্ছি বিন্দু দুইটা ভিন্ন, কিন্তু এদের পোলার স্থানাঙ্ক সেম আসতেছে। ঝামেলা হয়ে গেল না? সেম কি আসার কথা ছিল না? দুটো বিন্দু দুটো ভিন্ন জায়গায় আছে, তাহলে এদের অ্যাড্রেস বা স্থানাঙ্ক ভিন্ন হওয়ার কথা ছিল, বাট সেটা তো হয় নাই, সেটা হয়নি। তাহলে কি করা যায়? তাহলে যে কাজটা করা যায় সেটা হচ্ছে সিস্টেমে একটু চেঞ্জ আনা। আমরা দেখতে পাচ্ছি যে এইটা ঠিকমতো ওয়ার্ক করছে না, এটা ঠিকমতো কাজ করছে না, তাহলে আমাদেরকে ভিন্ন একটা সিস্টেম দিয়ে এর পোলার স্থানাঙ্ক বের করতে হবে। ভিন্ন সিস্টেমটা কি? ভিন্ন সিস্টেমটা হচ্ছে আমার চারটা চতুর্ভাগের জন্য চারটা আলাদা আলাদা ফর্মুলা ইউজ করা, চারটা চতুর্ভাগের জন্য চারবার আলাদা আলাদা ফর্মুলা ইউজ করা। তাহলে আমরা আসলে একটু দেখে নিই যে আমরা চার চতুর্ভাগে কোন কোন ফর্মুলা ইউজ করতে পারি। প্রথম চতুর্ভাগে আমরা যে ফর্মুলা ইউজ করব, আমরা ধরে নিচ্ছি যে আমাদের বিন্দুটা হচ্ছে x, y, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের বিন্দু। তাহলে আমরা বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে আমরা তার আর্গুমেন্ট থিটার মানে হচ্ছে আর্গুমেন্ট, ঠিক আছে, আর এর মানে হচ্ছে মডুলাস, আর থিটার মানে হচ্ছে আর্গুমেন্ট। তাহলে আমার প্রথম চতুর্ভাগে থাকলে আর্গুমেন্ট বের করার জন্য আমরা যেই ফর্মুলা ইউজ করব সেটা হচ্ছে থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস অফ y/x, এটা হচ্ছে থিটার ভ্যালু হবে, থিটা ইজ ইকুয়াল টু tan ইনভার্স মডুলাস অফ y/x। আচ্ছা, দ্বিতীয় চতুর্ভাগে থাকলে এটা হবে থিটা ইজ ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x, এটা হবে দ্বিতীয় চতুর্ভাগে থাকলে। তৃতীয় চতুর্ভাগে থাকলে হবে থিটা ইজ ইকুয়াল টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x। চতুর্থ চতুর্ভাগে থাকলে এটা হবে থিটা ইজ ইকুয়াল টু মাইনাস tan ইনভার্স মডুলাস অফ y/x। তাহলে মুখ্য আর্গুমেন্ট বের করার জন্য আমাদের এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে।
অর্থাৎ আমাকে আগে দেখতে হবে যে বিন্দুটা কোন চতুর্ভাগে অবস্থান করে। বিন্দুটা যদি প্রথম চতুর্ভাগে হয় তাহলে প্রথম চতুর্ভাগের ফর্মুলা, দ্বিতীয় চতুর্ভাগে হলে দ্বিতীয় চতুর্ভাগের, তৃতীয় চতুর্ভাগে হলে তৃতীয় চতুর্ভাগের এবং চতুর্থ চতুর্ভাগে হইলে চতুর্থ চতুর্ভাগের ফর্মুলা ইউজ করতে হবে। সো হোপফুলি জিনিসটা তোমাদের কাছে বুঝা গেছে, মেক সেন্স করতেছে বা সেন্স মেক করতেছে যে আমাদের কেন চারটা চতুর্ভাগে চারটা আলাদা ফর্মুলা ইউজ করা লাগে। রিজন হচ্ছে এইখানে যদি আমরা না করতাম তাহলে এই ঝামেলাগুলো অ্যারাইজ করতো। এই জন্য আমাদের থিটার ভ্যালু বের করার জন্য আগে দেখতে হয় কোন চতুর্ভাগে, দেন চতুর্ভাগ অনুযায়ী ফর্মুলা বসাইতে হয়। ওকে, এখানে সুন্দর করে চার্ট আকারে দেওয়া আছে যে কোন চতুর্ভাগের জন্য কোন ফর্মুলা। দেখো আমার চারটা চতুর্ভাগের জন্য আমার চারটা ফর্মুলা দেওয়া আছে, কিন্তু তুমি দেখতে পাচ্ছ দুইটা কলাম দেওয়া। কেন দুইটা কলাম দেওয়া? কারণ আমার রেঞ্জটা কি, থিটার আমি কি রেঞ্জ সিলেক্ট করব ওটার উপর ডিপেন্ড করে। একটা সীমা হচ্ছে -π থেকে π এর মধ্যে, এইটা একটা সীমা। এইটা হচ্ছে সর্বজনীন গ্রাহ্য, মানে সবাই এটা ফলো করে। এইটা হচ্ছে তোমার মোস্টলি ফলো করা হয় এই রেঞ্জটা, যে থিটার ভ্যালু হবে -π থেকে π এর মধ্যে। আরেকটা হতে পারে থিটার ভ্যালু 0 থেকে 2π এর মধ্যে। এইটাও অনেক ক্ষেত্রে ফলো করা হয়, অনেক সময় ফলো করা হয়, বাট এইটা তুলনামূলক কম ইউজ করা হয়। আমরা বেশি ইউজ করবো কোনটা, কিছু বলা না থাকলে আমরা ইউজ করবো এইটা। ওকে, তাহলে এইটার জন্য তো আমরা অলরেডি দেখলাম জিনিসগুলো কি। আর এইখানে আমার থিটার ভ্যালু হইতে পারে 0 থেকে 2π এর মধ্যে, মানে এ বলছে ভাই আমি নেগেটিভ নিব না। এ কি বলতেছে যে আমি নেগেটিভ ভ্যালু নিতে পারবো না, শুধু পজিটিভ হবে 0 থেকে 2π। আর এর কথা হচ্ছে ভাই নেগেটিভ পজিটিভ যাই হোক আমি বেশি বড় চাই না, 2π অনেক বড় হয়ে যায়, আমি এত পর্যন্ত যেতে চাই না, আমার -π থেকে +π এতটুকুর মধ্যে থাকলে আমি খুশি। সো এই দুইটা রেঞ্জের জন্য আমি দুই রকম ফর্মুলা ইউজ করি, তোমরা ট্রাই করবা দুইটাই মাথায় রাখার। ওকে, সামনে আগাচ্ছি। তাহলে আমাদের কনসেপচুয়াল ডিসকাশন মোটামুটি শেষ। আমাদের পোলার কার্টেসিয়ানের যে কনসেপচুয়াল ডিসকাশন গুলো আমরা ডিটেইল আলোচনা করে ফেলছি। এখন আমরা দেখবো হচ্ছে এই টাইপ থেকে বিগত বছরগুলোতে যে ধরনের ম্যাথ আসছে এক্সামে সেগুলো একটু সলভ করে ফেলার। আচ্ছা দেখি প্রথম ম্যাথটা দেখো কি বলছে। আইওটির ম্যাথ 2021 সালে আসছিল, অর্থাৎ আমাদের ব্যাচে আসছিল। হ্যাঁ, আমাদের ব্যাচে ম্যাথটা আসছিল। সো আসো দেখি সলভ করতে পারি কিনা, বা আমি কিভাবে এই ম্যাথ সলভ করছিলাম। দেখো আইওটির একটা তোমাকে আমি স্পেশালিটি বলে দেই। আইওটির স্পেশালিটি হচ্ছে যে আইওটিতে প্রথম কথা বাংলা ভাষা নেপাল একটু স্ট্রাগল করে, কারণ ইংলিশের প্রশ্ন থাকে, একটু স্ট্রাগল করে। সেকেন্ডলি আইওটিতে টাইম অনেক কম থাকে। থার্ডলি আইওটিতে প্রশ্ন খামাখা পেঁচানো থাকে, বড় করা থাকে, যে তোমার দেখবা যে প্রশ্ন সহজ, প্রশ্ন ছোট, বাট এত কথা বলছে, এত কিছু লিখছে, মনে হয় না জানো কি ভাইয়া, না জানো কি নাকি এখানে দেওয়া আছে। না, তোমার যদি একটু স্মার্টনেস থাকে, তোমার যদি একটু বেসিক ভালো থাকে, তুমি খুব ইজিলি আইওটির প্রশ্ন অ্যান্সার করে ফেলতে পারবা। আইওটির প্রশ্ন আমার কাছে বেশ স্ট্যান্ডার্ড মনে হয়, খুব ভালো মনে হয়, বিকজ তারা এই জিনিসগুলো একটু চেক করে যে ওকে আসলে বুঝে করতেছে। তুমি যদি স্মার্ট হও তুমি খুব ইজিলি এখান থেকে অ্যান্সার বের করতে পারবা। আর যদি স্মার্ট না হও দেখবা যে তুমি তোমার জিনিসগুলো বের করতে তোমার অবস্থা খারাপ হয়ে গেছে, তুমি বুঝতেছো না, প্রশ্নই বুঝতেছো না যে কি বুঝাতে চাইছে এখানে। আচ্ছা প্রশ্নটা বুঝে ট্রাই করি আমরা দেখি বুঝতে পারি কিনা। বলতে হচ্ছে যে ভাইয়া ফলোইং figure shows the graph of y is equals to f of x where x belongs to r. আচ্ছা, the graph consists of two line segments that meet at the point P. The graph cut the y axis at the point Q and the x axis at the point -3, 0 and r. ঠিক আছে, আচ্ছা find the coordinates of the points Q and r. তোমার যেটা করতে হবে সেটা হলো একটু খুব মনোযোগ দিয়ে খেয়াল করবা। প্রথমেই তোমাকে আইডেন্টিফাই করতে হবে প্রশ্নে কি চাইছে। শুরুর এতগুলা কথা, শুরুর রচনা প্যারাগ্রাফ বাদ, দেখো চাইছে কি, চাইছে হচ্ছে ভাইয়া কোঅর্ডিনেট। কার কোঅর্ডিনেট? কিউ আর আর এর কোঅর্ডিনেট, কিউ এবং আর এর কোঅর্ডিনেট। কিউ কি? কিউ হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা গ্রাফকে ওয়াই অ্যাক্সিসে কাট করছে। খেয়াল করে দেখো, কিউ হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা ওয়াই অ্যাক্সিসে গ্রাফকে কাট করছে। এই যে এটা হচ্ছে কিউ, ওয়াই অ্যাক্সিসে কাট করছে। আর আর কি? আর হচ্ছে এমন একটা পয়েন্ট যেটা গ্রাফকে এক্স অ্যাক্সিসে কাট করছে। এতটুকুই কিন্তু কথা, যে কিউ হচ্ছে ওয়াই অ্যাক্সিসে কাট করছে, আর হচ্ছে এক্স অ্যাক্সিসে কাট করছে। ভাইয়া এখান থেকেই তুমি প্রশ্নের অ্যান্সার দিতে পারবা। কিভাবে? প্রশ্নের অ্যান্সার খুব ইজি ভাইয়া। ওয়াই অ্যাক্সিসে যদি কাট করে ওয়াই অ্যাক্সিস বরাবর, তাহলে কিউ এর যে কোঅর্ডিনেট বা স্থানাঙ্ক এর ভুজ কি হবে? তোমরা নিশ্চয়ই জানো যে ওয়াই অ্যাক্সিস বরাবর ভুজ কি হয়? 0 হয়, তাই না? আর এক্স অ্যাক্সিস বরাবর কোটি কি হয়? 0 হয়। তোমার জাস্ট অপশনে টেস্ট করে দেখতে হবে যে কোন অপশনের জন্য কিউ এর ভুজ 0
আর আর এর কোটি শূন্য। খেয়াল করে দেখো এমন অপশন একটাই আছে যে কিউ এর ভুজ শূন্য, আর এর কোটি শূন্য, আর বাকি কোন অপশনের জন্য এই কিউ এর ভুজটাই তো শূন্য নাই। দেখো কিউ এর স্থানাঙ্ক বলছে 1,0। ভাইয়া 1,0 ভুজ যেহেতু এখানে শূন্য না, এটা ওয়াই অ্যাক্সিসের উপরে হইতে পারে? পারি না। 1,1 ওয়াই অ্যাক্সিসে হইতে পারে? পারে না। 1,1 পারে না। এখানে ভ্যালিড অপশনই একটা, অপশন বি, অঙ্ক শেষ। এই অঙ্ক তুমি যদি কনসেপচুয়ালি বুঝো তোমার করতে 10 সেকেন্ডও লাগবে না। বাট তুমি যদি ওই যে যদি বেসিক ভালো না হয়, তুমি যদি স্মার্ট না হও, তুমি কি করবা? তুমি এইখানে জিনিসটা উদ্ঘাটন করতে গিয়ে পাগল হয়ে যাবা। কেন পাগল হবে? এখন তোমাকে কোশ্চেন বুঝাই। তোমাকে বলছে যে এই পি, এই যে এইটা হচ্ছে দুটা লাইন সেগমেন্ট, এই দুটা লাইন সেগমেন্ট তোমাকে এই পয়েন্টটা বলে দিছে -3,0। ঠিক আছে, এই পয়েন্টটা বলছে। আর কিছু কি বলছে? আর কিচ্ছু বলে দেয় নাই। আর এখানে কিচ্ছু বলে দেয় নাই। তোমার এখান থেকে বেসিক্যালি ম্যাথ করে, কিউ আর বের করা পসিবলই না। তোমাকে ম্যাথ করে এখান থেকে আমি অপশন না দিয়ে দিতাম, তুমি এখান থেকে কিউ আর আর বের করতেই পারতা না। তাহলে কি হলো ভাই? মানে মাথা খাটা এখানে লাভ নেই, তখন অপশন টেস্ট করতে হবে। সো অলওয়েজ মনে রাখবা যে এমসিকিউ এর জন্য অপশন টেস্ট করা, স্মার্ট হওয়া খুবই গুরুত্বপূর্ণ। তুমি যদি স্মার্ট না হও, তুমি দেখবা যে এমসিকিউ তে তুমি ভালো করতে পারছো না। তোমাকে স্মার্ট হইতে হবে। তুমি দেখবা তাহলে এমসিকিউ গুলা অনেক ভালো করতে পারবা। তুমি জাস্ট খালি মানে সব ম্যাথ ধরে ধরে তুমি এইচএসসি নিয়মে সলভ করতে পারো, এটা দিয়ে তুমি এমসিকিউ অ্যাডমিশনে ভালো করবা, কোনো চান্স নেই। তোমাকে স্মার্ট হইতে হবে। অনেক ম্যাথ বড় বড় করে কুলাইতে পারবে না। তুমি যখন দেখবা যে অনেক পাকে তোমার কনসেপ্ট টেস্ট করা হবে, তোমার কনসেপ্টটা কি, যে তুমি জানো যে ভাইয়া ওয়াই অ্যাক্সিসে ভুজ হবে শূন্য, এক্স অ্যাক্সিসে কোটি হবে শূন্য, এটা জানলেই তুমি ইজিলি 10 সেকেন্ডের মধ্যে ম্যাথ হয়ে যাচ্ছে। ওকে, আশা করি বুঝতে পারছি। জিনিসগুলো আমরা ধীরে ধীরে শিখে ফেলবো। অলরাইট, চলে যাচ্ছে হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথে। কি বলা হয়েছে? ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানোতে নতুন অবস্থান হলো ও কিউ। কুইটে আসে একটা ম্যাথ। ওপি একটা রেখাংশ আছে, তাকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হয়েছে, তার নতুন অবস্থান হয়েছে ও কিউ। পি এর স্থানাঙ্ক বলে দিচ্ছে, পি এর স্থানাঙ্ক -√3, -3। বলছে কিউ এর পোলার স্থানাঙ্ক কি হবে। মনোযোগ দিয়ে প্রশ্নটা বুঝে, আমার খুবই পছন্দের একটা প্রশ্ন। ওপি একটা রেখাংশ আছে, ঠিক আছে, বলছে এটা ধরলাম ও, এটা ধরলাম পি। বলছে যে পি এর স্থানাঙ্ক হচ্ছে -√3, -3। ভালো কথা। ও তো আমরা বুঝতে পারছি, ও হচ্ছে এখানে মূল বিন্দু। আচ্ছা, এখন বলছে যে এই রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হয়েছে, মানে এটাকে একটু ঘুরায় এই পর্যায়ে আনা হয়েছে। কতটুকু ঘোরানো হয়েছে? ঘোরানো হয়েছে হচ্ছে ঘড়ির কাঁটার দিকে π/6 এতটুকু কোণে। অলরাইট, ঘোরানোর পরে কোথায় আসছে? ঘোরানোর পরে এটা কি অবস্থানে আসছে? এখন তোমাকে বলছে যে কিউ এর পোলার স্থানাঙ্ক কত, কিউ এর পোলার স্থানাঙ্ক কত, কিউ এর কোঅর্ডিনেট কত। দেখো এই জিনিসটা তোমরা কিভাবে করবে এই ধরনের ম্যাথ সলভ। এই ম্যাথটা দেখো কুয়েটে 14-15 সালে আসছিল। সিমিলার একটা ম্যাথ কুয়েটের যে গুচ্ছ এক্সাম হয় সেখানে গত বছর আসছিল, এটা আমরা সামনে দেখবো। কনসেপ্টটা কি ভাই? কনসেপ্টটা খুব মনোযোগ দিয়ে বোঝার ট্রাই করে দেখো যে আমাকে ওপি, পি এর স্থানাঙ্ক বলে দিচ্ছে, বলছে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘোরানো হয়েছে। ভাইয়া এই যে কোণে ঘোরানো হয়েছে, খালি কোণ চেঞ্জ করা হয়েছে। রেখাংশ যে আমাকে বলছে ওপি, তার কি ভ্যালু কমে যাবে? তার দৈর্ঘ্য কমে যাবে? না, এটা রেখাংশ আছে, ওটাকে আমি যদি ঘুরাই এর মানটা, দূরত্ব কমার তো কোনো রিজন নাই। এই যে মনে করো আমার এই কলমটা, এটাকে একটা রেখাংশ চিন্তা করো, এই পেনটাকে আমি যখন এটাকে ঘোরাচ্ছি, এটার কি লেন্থ কমে যাচ্ছে? না, অবভিয়াসলি নো। তাহলে আমার কি হচ্ছে খেয়াল করে দেখো যে ও কিউ, এটার লেন্থ সেম থাকতেছে, শুধুমাত্র অ্যাঙ্গেলটা চেঞ্জ হচ্ছে। লেন্থ অ্যাঙ্গেল এটা কোন কোঅর্ডিনেট সিস্টেমের প্যারামিটার? আমরা জানি এটা পোলার কোঅর্ডিনেট সিস্টেমের প্যারামিটার। তাহলে দেখো আমরা একটা কথা সুন্দর করে বলতে পারি যে ভাইয়া এই যে আমাদের পিটা আছে, এখান থেকে আমরা কিউ বের করতে চাই, আমার এটাকে কার্টেশিয়ানে রাখলে হবে না, এটাকে আমার পোলারে নিয়ে যেতে হবে। তাহলে সুন্দর করে একটা কাজ করে ফেলো, তুমি এটাকে পোলারে নিয়ে যাও। কি করবা? পোলারে নিয়ে যাবা। তাহলে আমরা যদি এই পি কে পোলারে নিয়ে যাই, তাহলে আমরা কি পাই? আসো দেখি তো। এইটার মডুলাস কত হবে? এটার মডুলাস হবে হচ্ছে √12। √12 মানে হচ্ছে 2√3। এটাকে পোলারে নিলে এটার আমরা মডুলাস পাচ্ছি 2√3। এটার আমরা হচ্ছে আর্গুমেন্ট কত পাচ্ছি, এটা কোনটা কত পাচ্ছি। আচ্ছা, এটা আমরা এখন বের করতে চাই। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এটা থার্ড কোয়াড্রেন্টে আছে, এটা আমাদের
থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে থার্ড কোয়াড্রেন্টে আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে থার্ড কোয়াড্রেন্টের ফর্মুলা অ্যাপ্লাই হবে হচ্ছে পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ -3 -√3। তাহলে এইটা দাঁড়াবে হচ্ছে পাই প্লাস পাই বাই 3। পাই প্লাস পাই বাই 3 কত হবে? পাই প্লাস পাই বাই 3 হবে যে 4 পাই বাই 3, রাইট? যদি ভুল না করে থাকি, হ্যাঁ, তাহলে হবে 4 পাই বাই 3। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে পি এর স্থানাঙ্ক এটা দাঁড়াচ্ছে হচ্ছে 2√3, 4 পাই বাই 3 এটা দাঁড়াচ্ছে। এখন আমরা কি বলছে, ঘড়ির কাঁটার দিকে পাই বাই 6 করে ঘোরানো হয়েছে। ঘড়ির কাঁটার দিকে পাই বাই 6 করে। আচ্ছা ভাইয়া, মানে অ্যাঙ্গেলটা খালি যোগ বিয়োগ হবে, মডুলাস কিন্তু সেম থাকবে। তার মানে কিউ এর যে হচ্ছে আমার মডুলাস এটা হবে 2√3। এটা একটু মাথায় রাখি। এখন আর্গুমেন্ট কি হবে দেখো, আর্গুমেন্ট এখানে কি হবে? আর্গুমেন্ট এখানে যেটা হবে সেটা হলো যে আমার এটা হচ্ছে 2√3, 4 পাই বাই 3, তাই না? আচ্ছা, ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে। কোন আমরা কি জানি? ঘড়ির কাঁটার দিকে পজিটিভ নাকি নেগেটিভ? নিশ্চয়ই তোমরা জানো যে ঘড়ির কাঁটার দিকে কোন হচ্ছে ঘড়ির কাঁটার দিকে নেগেটিভ, অ্যান্টি ক্লকওয়াইজ বা ঘড়ির কাঁটার বিপরীতে এটা হচ্ছে পজিটিভ। অলওয়েজ মাথায় রাখবা। তাহলে কোন কিন্তু এবার কি হচ্ছে, ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘুরছে তাহলে কি প্লাস হবে নাকি মাইনাস হবে? মাইনাস হবে, কারণ আমরা জানি ঘড়ির কাঁটার দিকে হচ্ছে কোন নেগেটিভ। আমাদের এই যে পাই বাই 6 এটা হচ্ছে উপর থেকে মাইনাস হবে। তাহলে ছিল হচ্ছে আগে 4 পাই বাই 3, সেখান থেকে মাইনাস হবে হচ্ছে পাই বাই 6। তাহলে মাইনাস হলে কি থাকে দেখি আসো, থাকতেছে হচ্ছে 2√3, এটা থাকবে হচ্ছে 8 পাই থেকে পাই গেলে হবে 7 পাই, তাহলে এটা হবে 7 পাই বাই 6। এই জিনিসটা থাকবে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের এই যে আমরা যেটা পাচ্ছি দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। অলরাইট, তো দেখো আমরা কিন্তু অ্যান্সার পেয়ে গেছি এবং দেখতেই পাচ্ছি যে আমাদের অ্যান্সারটা কোনটা, অ্যান্সারটা হচ্ছে আমাদের অপশন ডি। অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের কিন্তু অপশন দেখে আগে বুঝে ফেলার কথা যে ভাই এ আর বি এরা তো কোনোভাবেই হওয়ার কোনো সম্ভাবনা নাই, কারণ দেখতে পাচ্ছ মডুলাসটার ভ্যালু বলা আছে নেগেটিভ। আমরা জানি মডুলাস কখনো নেগেটিভ হতে পারে না, ঠিক কিনা? মডুলাস মানে ডিসটেন্স এন্ড দ্যাট ক্যান বি নেগেটিভ। আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। ওকে, ম্যাথটা বুঝাই গেছে। ম্যাথটা কিন্তু খুব বড় ম্যাথ না, একটু কনসেপচুয়াল ম্যাথ। আমি ভেঙে ভেঙে বলছি এতক্ষণ ধরে, এই জন্য মনে হচ্ছে যে একটু বড় মনে হয়, আসলে কিন্তু না। আমরা পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, পি এর পোলার স্থানাঙ্ক বের করছি, দেন তার সাথে খালি অ্যাঙ্গেলটা যোগ করে দিছি, অঙ্ক হয়ে গেছে। অলরাইট, সামনে আগাচ্ছি চলো। এখানে কি বলছে? এখানে বলা হয়েছে হচ্ছে আর ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা। এর পোলার সমীকরণের, এই পোলার সমীকরণের কার্তেশীয় সমীকরণটা কত? অর্থাৎ এটা একটা পোলার সমীকরণ, বুঝতেই পারছি আর এবং থিটা আছে। এখান থেকে কার্তেশীয় সমীকরণটা বের করতে হবে, অর্থাৎ পোলার টু কার্তেশিয়ান কনভার্ট করতে হবে। করে ফেলি আসো। তাহলে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি, বলা আছে যে আর ইজ ইকুয়ালস টু এ সাইন থিটা। এটা কাজ করি, উভয় পাশে আর মাল্টিপ্লাই করে দেই, উভয় পাশে আর মাল্টিপ্লাই করে দেই। তাহলে কি লাভ হচ্ছে ভাইয়া? লাভ যেটা হচ্ছে সেটা হলো এই লেফট হ্যান্ড সাইডে চলে আসছে আর স্কোয়ার। আর স্কোয়ার কে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ইন্টু আর সাইন থিটা। আর সাইন থিটা লেখা যায় ওয়াই। তাহলে আমরা পেয়ে যাচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ ওয়াই। তাহলে এখান থেকে একসাথে লিখলে এটা হবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই ইজ ইকুয়ালস টু 0। এটাই হচ্ছে আনসার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এ ওয়াই ইকুয়াল টু 0, which is অপশন সি। সো অপশন সি হচ্ছে এখানে আমাদের কারেক্ট আনসার। অলরাইট, তাহলে চলো একটু আমরা, এটা খুবই ইজি একটা ম্যাথ ছিল বুটেক্সে আসে 12-13 সালে। আশা করি সবাই এটা করতে পারছি। এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের দুটি বিন্দুর দূরত্ব সম্পর্কিত, দুটা বিন্দুর দূরত্ব সম্পর্কিত ম্যাথে। সো আসো আমরা একটু দেখি যে এখান থেকে কতবার কোথায় প্রশ্ন আসছে। যেটা আমি বলেছিলাম যে এইটা মোস্টলি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের এমসিকিউ এর জন্য। এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। রিটেন অনেক আদিম কালে একবার আসছে, তোমাদের থেকে 20 বছর আগে, তোমাদের ব্যাচ থেকে 20 ব্যাচ আগে হচ্ছে আমাদের এই প্রশ্ন আসছিল। অলরাইট, রিটেনে, ঠিক আছে। তো আমরা সেটাও দেখবো। বাট রিটেন এখান থেকে প্রশ্ন আসতে পারে, সম্ভাবনা কম, বাট আসতে পারে। বাট এমসিকিউ এর জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখতে পাচ্ছ যে আমাদের সিকিউর রেটে কিন্তু 22-23 সালে এখান থেকে প্রশ্ন আসছে। ওকে, সামনে আগাচ্ছি। তো চলো আমরা একটু কনসেপচুয়াল কথাবার্তা বলে ফেলি যে আমাদের এখানে যেটা বলা আছে সেটা হলো দুটি কার্তেশীয় বিন্দু। যে আমার বিন্দু দুই রকম হতে পারে, কার্তেশীয় এন্ড পোলার। কার্তেশীয় বিন্দু দুটো যদি মধ্যবর্তী আমরা দূরত্ব বের করতে চাই, তাহলে সেটার ফর্মুলা আমরা ক্লাস 9-10 থেকে পারি। ক্লাস 9 থেকে সবাই পারি না এটা? হ্যাঁ পারি। আচ্ছা, ফর্মুলাটা কি? ফর্মুলা হচ্ছে ভাইয়া আপনি যদি দুটো বিন্দু আমাকে দিয়ে দেন, একটা হচ্ছে ধরলাম x1 y1, একটা ধরলাম x2 y2, তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব কত হয়? ভাইয়া দেখেন, এইটা যদি এতটুকু যদি হয় x1, হ্যাঁ, এতটুকু যদি হয় x2, তাহলে এই যে তাদের মাঝখানের যে অংশ এটুকু কত?
x2 মাইনাস x1, তাই না? এটুকু হচ্ছে x2 মাইনাস x1। একইভাবে ভাইয়া আপনি যদি বলেন যে এতটুকু হচ্ছে y1, কোনটুকু বলবো? আমরা যদি বলি যে এতটুকু হচ্ছে y1 আর এতটুকু হচ্ছে y2, তবে তাদের মাঝখানের এতটুকু যে অংশ, এটুকু আমরা বলতে পারি y2। ভালো মতো লিখে দেখি, দাঁড়াও, দুঃখিত। তাহলে এতটুকু হয়ে যাবে হচ্ছে y2 মাইনাস y1, অর্থাৎ এই যে এই অংশটুকু হচ্ছে y2 মাইনাস y1, আর আমাদের এই অংশটুকু, এইটুকু হচ্ছে আমাদের x2 মাইনাস x1। ঠিক? তাহলে দেখো আমাদের দরকার কি? PQ দরকার। তাহলে এই সমকোণী ত্রিভুজে PQ কি আমাদের অতিভুজ। তাহলে ওই যে পিথাগোরাসের কাছে আবার চলে যাচ্ছি। তাহলে পিথাগোরাস কি বলবে? এটা হবে এই যে ভূমি হচ্ছে x2 মাইনাস x1 এই অ্যাঙ্গেলের সাপেক্ষে, ভূমি হচ্ছে x2 মাইনাস x1, লম্ব হচ্ছে y2 মাইনাস y1, তাহলে অতিভুজ হবে রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। অর্থাৎ আমি যদি একটু সুন্দর করে জিনিসটাকে বলি তাহলে আমাদের দূরত্ব হয় হচ্ছে ভুজ দ্বয়ের যে ডিফারেন্স, ভুজের যে পার্থক্য তার স্কয়ার প্লাস কোটির যে পার্থক্য তার স্কয়ার, এবং পুরোটার উপর রুট বসিয়ে দিলে আমাদের দূরত্বটা চলে আসে। ওকে, আমরা কিভাবে নিব? রুট ওভার ভুজের দূরত্ব স্কয়ার প্লাস কোটির দূরত্ব বা পার্থক্য স্কয়ার হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। তাহলে এভাবে আমরা দূরত্ব পেয়ে যাই। তাহলে এইটা গেল হচ্ছে আমার দুইটা কার্তেশীয় বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। আমার তো পোলার বিন্দুরও মধ্যবর্তী দূরত্ব দরকার, ওকে, অলরাইট। তাহলে দেখি আসো, আমার যদি দুটো পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব দরকার হয়ে থাকে, আমরা কিভাবে করতে পারি? দুটো মেথড আছে। একটা মেথড হচ্ছে ভাই, আপনি পোলার থেকে কার্তেশিয়ান কনভার্ট করা শিখাইছেন, একটু আগে শিখাইছি যে পোলার বিন্দু থাকলে তাকে আমরা কার্তেশিয়ান বিন্দুতে কনভার্ট করতে পারি। ঠিক? তাহলে এই যে আপনার মনে করেন দুটো বিন্দু আছে এ আর বি, এই দুটো পোলার বিন্দুকে আপনি দুটো কার্তেশিয়ান বিন্দুতে কনভার্ট করেন, আর কার্তেশিয়ান বিন্দুর মধ্যবর্তী দূরত্ব আমরা বের করা শিখছি। তাহলে আমরা খুবই ইজিলি পোলার থেকে কার্তেশিয়ান কনভার্ট করবো, দেন কার্তেশিয়ানের মধ্যবর্তী দূরত্ব বের করবো, অঙ্ক হয়ে গেল। সো এইটা একটা মেথড হইতে পারে, বাট এটা কিন্তু বেশ কয়েকটা স্টেপ ওয়ালা মেথড। তোমাকে আগে দুইটা বিন্দুকে আগে কার্তেশিয়ানে কনভার্ট করতে হবে, এরপরে দূরত্ব বের করতে হবে। আমরা চাইলে একটা ফর্মুলাতে ডিরেক্টলি এটা বের করে ফেলতে পারি। কিভাবে? আসলে দেখি, ফর্মুলাটা হচ্ছে এটা, যে আমার প্রথম বিন্দুর মডুলাসের স্কয়ার প্লাস দ্বিতীয় বিন্দুর মডুলাসের স্কয়ার মাইনাস 2 ইন্টু r1 r2 cos θ1 ডিফারেন্স θ2। ফর্মুলাটা তোমাদের চেনা পরিচিত লাগতে পারে। আসো, কেন চেনা পরিচিত লাগছে বা এই ফর্মুলাটা কিভাবে আসলো এটা তোমাকে আমি বলে দিই। আসো দেখি এই ফর্মুলাটা কিভাবে আসছে। আসলে মনোযোগ দিয়ে তোমরা খেয়াল করলেই বুঝতে পারবে। একটু খেয়াল করো এখানে, যে খেয়াল করো এই যে আমাদের r1, তাই না? এই যে আমাদের প্রথম যে বিন্দুটা r1, দ্বিতীয়টা হচ্ছে r2। দেখো আমি যদি এদেরকে ভেক্টর হিসেবে ইমাজিন করি, তাহলে এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে r1 ভেক্টর, এটাকে আমি বলতে পারি এটা হচ্ছে r2 ভেক্টর, তাই না? আর এই যে তাদের মধ্যে মাঝখানের যে ভেক্টরটা, এটাকে বলতে আমি ডি ভেক্টর। আমার দরকার কি? বেসিক্যালি ডি ভেক্টরের মানটা দরকার, তাই না? ডি তো যে ডিসটেন্স, তার মানটা দরকার। আচ্ছা দেখি, তাহলে আমরা এখানে বলতে পারি, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, যে r1 ভেক্টর প্লাস ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু r2 ভেক্টর বলা যায়। তাহলে সেখান থেকে বলা যায় যে ভাই ডি ভেক্টর ইজ ইকুয়ালস টু r2 ভেক্টর মাইনাস r1 ভেক্টর। ভাইয়া আপনার তো ভেক্টরে যে কাজ নেই, আপনার দরকার ডি ভেক্টরটার মান বা ভ্যালু। তাহলে আমরা ভ্যালু বের করার জন্য কি করি? ভেক্টরে একটা মডুলাস সাইন ইউজ করি। তাহলে মডুলাস সাইন দিয়ে দিলাম। তাহলে কি থাকছে দেখো, তাহলে r2 মাইনাস r1 দুইটা ভেক্টরের যে বিয়োগফল, তার মানটাই হচ্ছে আসলে এই ডি। আর দুইটা ভেক্টরের বিয়োগফলের মান তোমরা শিখছো না ফিজিক্সে? এটাই কি সেটা ছিল না? দুটা ভেক্টরের বিয়োগফলের ফর্মুলা, বিয়োগফলের মান নির্ণয়ের ফর্মুলা, এটাই কিন্তু ছিল আপেক্ষিক বেগ। আপেক্ষিক বেগের ফর্মুলাটা ছিল না ফিজিক্সে? আপেক্ষিক বেগের সাথে কেন মিললো? কারণ আপেক্ষিক বেগ বেসিক্যালি কি? ভেক্টরের বিয়োগ। তাহলে আমরা কিন্তু ডিরেক্টলি দেখতে পাচ্ছি যে আমাদের এই ফর্মুলাটা তোমার নতুন করে মুখস্থ করা লাগবে এমন কোনো ফর্মুলা না, এটা হচ্ছে বেসিক্যালি ভেক্টর বিয়োগের ফর্মুলা। তো এখান থেকে কিন্তু আমরা এই কনসেপ্টটা বুঝতে পারছি। তাহলে আমরা ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করেও দুইটা পোলার বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে পারি। ঠিক আছে, আমরা এখানে বের করতে পারি। অলরাইট, সো আমি আশা করছি যে খুবই সিম্পল কনসেপ্ট, সবাই জিনিসটা ধরতে পারছি, বুঝতে পারছি, খুব সমস্যা হওয়ার কথা না। তাহলে চলো আমরা এখন এখান থেকে একটু সামনে আগাবো। আচ্ছা, এখানে আরো কিছু কথাবার্তা, একটু ছোট ছোট কিছু কথাবার্তা ইনফরমেশন দেওয়া আছে। একটা হচ্ছে যে আমার
কোন বিন্দু থেকে যদি মূল বিন্দুর দূরত্ব বের করতে বলে তাহলে ভাই ব্যাপারটা খুবই ইজি। মূল বিন্দুর দূরত্ব বের করতে বললে আমাদের ফর্মুলা হবে এইটা, √(x1² + y1²) এটা করলে হয়ে যাচ্ছে। আচ্ছা, এখানে কি বলছে? এখানে বলছে যে যদি কোটির কোনো চেঞ্জ না হয়, কোটির চেঞ্জ না হওয়া মানে ভাইয়া এক্স অক্ষের সমান্তরাল, যে দুইটা বিন্দু যদি এক্স অক্ষের সমান্তরালে অবস্থিত হয় তাহলে তাদের মধ্যবর্তী দূরত্ব হয় শুধুমাত্র তাদের ভুজের যে পার্থক্য সেটা, ভুজের যে পার্থক্য সেটা হয় তাদের মধ্যবর্তী দূরত্ব। আর দুটো বিন্দু যদি ওয়াই অক্ষের সমান্তরালে থাকে তাহলে তাদের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হয় তাদের কোটিদ্বয়ের পার্থক্য সেটা। ওকে, হোপফুলি 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 জিনিসটা আমরা ধরতে পারতেছি। চলো এখন কিছু আমরা প্রবলেম সলভিং এ চলে যাই। এই যে ম্যাথটা যেটা সিকের হয়েতে 22-23 অর্থাৎ গত বছরই আসছে, তোমাদের আগের ব্যাচে আসছে। ওকে, দেখি আসো কি বলছে। এখানে কি বলা হয়েছে? বলা হয়েছে ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘোরানো হয়েছে, অর্থাৎ সেম কনসেপ্ট কিন্তু, হ্যাঁ সেম কনসেপ্ট। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘোরানোতে তার নতুন অবস্থান হলো ও কিউ। পি এর স্থানাঙ্ক দেওয়া আছে, তাহলে পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত বের করতে বলছে। তাহলে ভাই দেখো বেসিক্যালি ঘুরে ফিরে সেম ম্যাথ, আমি যদি একটু সলভ করার ট্রাই করে দেখি। আমাকে বলছে ওপি, এটা ধরলাম ও, এটা ধরলাম পি। পি এর স্থানাঙ্ক বলছে -√3, -3, ঠিক আছে। আচ্ছা, কি বলছে? একে 2π/3 কোণে ঘোরানো হয়েছে। কোন দিকে ভাইয়া? ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে, ঘড়ির কাঁটার দিকে। তাহলে ধরে নিলাম এটাকে এই দিকে ঘোরানো হয়েছে। কত কোণে? 2π/3 কোণে ঘোরানো হয়েছে। এদের মধ্যবর্তী দূরত্ব দরকার, এদের মধ্যবর্তী দূরত্ব দরকার। আচ্ছা, ভালো কথা। তাহলে মধ্যবর্তী দূরত্ব বের করার জন্য তোমার তো আগে কি লাগবে? আগে এই পয়েন্টটা বের করতে হবে। তোমার আগে এই পয়েন্টটা বের করতে পারতে হবে, ঠিক আছে। তাহলে আসো আমরা আগে এই পয়েন্টটা বের করে ফেলি। এই পয়েন্টটা বের করে ফেললেই আমার কাজ হয়ে যাবে। তাহলে এই পয়েন্টটা যে আমরা বের করবো, কিভাবে বের করতে পারি? একদম আগের নিয়মে, যে এটাকে একটু পোলারে কনভার্ট করে ফেলো। পোলারে কনভার্ট করো, তাহলে এটা পোলার কনভার্সন কি হবে? এটা পোলার কনভার্সন হবে হচ্ছে, অন্য করে দেখাই, এটা দাঁড়াবে হচ্ছে 2√3। তাহলে মডুলাস দাঁড়াবে হচ্ছে √12 মানে 2√3। আর এইটার যে আমাদের আর্গুমেন্ট সেটা কি দাঁড়াবে? আর্গুমেন্ট আমি যদি নেই, এটার আর্গুমেন্ট দাঁড়াবে হচ্ছে, আমরা আগের বারই দেখছিলাম এটা কত ছিল, আমরা দেখতে পাচ্ছি এটার আর্গুমেন্ট দাঁড়াবে হচ্ছে পাই প্লাস π/3। আমি একবার লিখে ট্রাই করছি, তাহলে এটা হবে 4π/3, 4π/3। অলরাইট, আচ্ছা, একে 2π/3 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘোরানো হয়েছে। তাহলে আমার মডুলাস তো চেঞ্জ হয় নাই, তাহলে এটা হবে 2√3। ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘোরানো হয়েছে, তাহলে 2π/3 হচ্ছে 4π/3 থেকে বিয়োগ হবে, বিয়োগ হলে থাকে হচ্ছে কেবলমাত্র 2π/3। এখন তুমি দুটা পোলার বিন্দু জানো, দুটা পোলার বিন্দু জানো, তুমি ইজিলি এখান থেকে তাদের দূরত্ব বের করে ফেলতে পারো। তুমি ইজিলি তাদের দূরত্ব বের করে ফেলতে পারো। আসলে একটু দূরত্ব বের করার ট্রাই করে দেখি যে ডিস্টেন্স কি আসতেছে। ডিস্টেন্স আসবে হচ্ছে, ডিস্টেন্স ইজ ইকুয়ালস টু √of r1² প্লাস r2²। তাহলে r1² মানে হচ্ছে 12, r2² মানেও 12, -2 ইন্টু r1 r2, r1 √12, r2 √12 ইন্টু cos। আর্গুমেন্ট দুইটা ডিফারেন্স, আর্গুমেন্ট দুইটা ডিফারেন্স, তাহলে 2π/3 থেকে 4π/3 এর ডিফারেন্স হচ্ছে কত? 2π/3। ক্যালকুলেটরে বসালেই সুন্দর করে আমাদের এখান থেকে মান চলে আসার কথা। আসো দেখি মানটা কত আসে। তাহলে আমাদের এখান থেকে যে মানটা আসবে সেটা হচ্ছে √24 থেকে বাদ যাবে হচ্ছে 24 ইন্টু cos 2π/3, cos 120। তাহলে দাঁড়াচ্ছে কত দেখতে পাচ্ছি? দাঁড়াচ্ছে হচ্ছে 36, √36, ঠিক আছে, which is 6 একক। তাহলে অপশন ই হচ্ছে आंसर। তাহলে দেখো আমরা কিন্তু খুব ইজিলি এখান থেকে ম্যাথটা করে ফেলতে পারছি। কিভাবে করলাম ভাই? আগের মতো আমরা হচ্ছে এই পয়েন্টটা আগে পোলারে কনভার্ট করলাম, দেন আমি এই পয়েন্টটা পেয়ে গেলাম, তাহলে দুটো পয়েন্ট পেয়ে গেছি। আমাদের আগের ম্যাথ এই পর্যন্তই ছিল। এবার একটা স্টেপ বাড়াই দিয়েছে। কি স্টেপ? যে আমার এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করতে হয়। তাহলে আমি এভাবে দূরত্ব বের করে ফেলতে পারছি। আরেকভাবে করতে পারতে, কিভাবে করতে পারতে, যে ভাই এই ফর্মুলা ইউজ করব না, এই ফর্মুলা ইউজ না করে আমি এইটার পোলার বের করার পর এটার কার্টেসিয়ান বের করে ফেলতে পারতাম। কার্টেসিয়ান বের করে, এটার কার্টেসিয়ান তো জানাই ছিল, কার্টেসিয়ান দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করতে পারতাম কার্টেসিয়ানের ফর্মুলা দিয়ে। আরেকটা প্রসেস হইতো, আরেকটা প্রসেস ছিল। কার্টেসিয়ানের যে প্রসেসটা বললাম এটা তো সেকেন্ড প্রসেস, বাট এইটা দিয়ে করে খুব একটা লাভ হইতো না। বড় প্রসেসই হচ্ছে আলটিমেটলি। আরেকটা প্রসেস, সুন্দর প্রসেস, খেয়াল করে দেখো, খুবই, তুমি যদি স্মার্ট হও তোমার ইনিশিয়ালি এই জিনিসগুলো মাথায় আসবে। দেখো খুবই খুবই সুন্দর প্রসেস। প্রসেসটা হচ্ছে, ভাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, যে
এটা ত্রিভুজ না। তোমার চাইছে কি, এই যে পি কিউ এর ডিস্টেন্স চাইছে না, এই যে ও পি কিউ, এই ত্রিভুজে তোমার পি কিউ এটা ডিস্টেন্স চাইছে, রাইট? আচ্ছা, তুমি এখান থেকে ওপি, এই যে বাহুটা ত্রিভুজের, এটার তুমি লেন্থটা জানো, which is 2√3। তুমি এই ত্রিভুজেরও লেন্থটা জানো 2√3, মানে চেঞ্জ তো হওয়ার কোনো রিজন নাই। মধ্যবর্তী তুমি অ্যাঙ্গেল জানো, তুমি এদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটাও জানো, তোমার খালি দরকার বিপরীত বাহুটা, তোমার খালি দরকার বিপরীত বাহুটা, তাহলে তোমার ম্যাথ হয়ে যাচ্ছে। তুমি অনেকভাবে এই বিপরীত বাহুর মান বের করতে পারো। তুমি কোসাইন রুল ইউজ করতে পারো, কোসাইন রুল ইউজ করে তুমি এই বাহুটার মান বের করে ফেলতে পারো, রাইট? তুমি এই বাহুটার মান কোসাইন রুল ইউজ করে বের করে ফেলতে পারো, যে তুমি কোন জানো, দুইটা বাহুর মান জানো, বের করে ফেলতে পারো। আরো সুন্দর ওয়ে আছে, তুমি সাইন রুল ইউজ করে করতে পারো। তুমি সাইন রুল ইউজ করে কিভাবে, সাইন রুলে যদি দুইটা কোণ দরকার হয়, আপনি তো একটা কোণ জানেন, তাই না? দুইটা কোণও জানা যাবে। কারণ দেখো, এই এই ত্রিভুজটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ, খেয়াল করে দেখো, এই লেন্থ আর এই লেন্থ সমান। 2π/3 মানে হচ্ছে 120 ডিগ্রি, 2π/3 মানে 120 ডিগ্রি। তাহলে এই দুইটা কোণ যেহেতু সমান, টোটাল কোণ হয়ে যাবে 180। তাহলে এই কোণগুলো কত করে হবে বলো? এই কোণগুলো কত করে হবে? 30 করে হবে, π/6 করে হবে, π/6 π/6 তা করে হবে। তাহলে তুমি তিনটা কোণ জানো একটা ত্রিভুজের, দুইটা বাহু জানো, খালি আরেকটা বাহুর মান বের করতে পারবে না। কোসাইন রুল ইউজ করো, সাইন রুল ইউজ করো, যাই সেটা ইউজ করো, ইউ ক্যান ইজিলি ফাইন্ড আউট দা সলিউশন। আমি এটা আর করে দিব না, এটা তোমাদের নিজের করার জন্য আমি রেখে দিচ্ছি, যে তুমি নিজে খুঁজে বের করো যে তোমার কোন মেথডে করতে ইজিয়ার হয়। তোমার কি যে মেথডে আমি সলভ করলাম এটা করতে ইজিয়ার হয়, নাকি কোসাইন রুল বা সাইন রুল দিয়ে করতে ইজিয়ার হয়, তুমি এটা নিজে নিজে সলভ করতে পারো। আমার যেটা মনে হচ্ছে, আমি যদি নিজে পার্সোনালি এই ম্যাথটা করতাম, আমি হয়তো এইখানে না গিয়ে আমি হয়তো এটা তোমার পোলার বা কার্টেশিয়ান দিয়ে করে ফেলার ট্রাই করতাম। সরি, আমি আমি এই পোলারে না গিয়ে আমি হয়তো এটা সাইন রুল বা কোসাইন রুল দিয়ে করে ফেলার ট্রাই করতাম। আচ্ছা, অলরাইট, তো চলো চলে আসি নেক্সট প্রবলেমে। দেখো, এই প্রবলেমটা আই2 তে দুইবার আসছে। এইচএসসি তে তোমরা এই টাইপের প্রবলেম অনেকবার করছো। কি বলছে, একটা পয়েন্ট এ হচ্ছে 1,5 has equal distances from both the y-axis and a point 7,2, then the value of a is। তাহলে আমাকে বলছে যে একটা পয়েন্ট আছে a,5, এইটা ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে y-axis এর সাথে এবং এই পয়েন্ট 7,2 এর সাথে। তাহলে বলছে যে এর ভ্যালু কত। ওকে, অল রাইট, তাহলে আমরা দেখি আসো, আমরা আজকে ক্লাসের শুরুতেই একটা জিনিস শিখে গেছিলাম, সেটা হচ্ছে যে a,5 থেকে y-axis এর ডিস্টেন্স কত? কোটির মান না, ভুজের মান, তাই না? তাহলে আমার a,5 ধরে নিচ্ছি এখানে কোথাও একটা আছে, দ্যাট ইজ আওয়ার পয়েন্ট a,5। তাহলে y-axis থেকে তার যে ডিস্টেন্স, দ্যাট ইজ বেসিক্যালি a, দ্যাট ইজ বেসিক্যালি a। তাহলে আর 7,2 এই পয়েন্টটা ধরলাম এখানে আছে। আমাকে বলছে ওয়াই অ্যাক্সিস থেকে যে ডিস্টেন্স, এই পয়েন্ট থেকেও সেম ডিস্টেন্স, ওয়াই অ্যাক্সিস থেকে ডিস্টেন্স তো a, তাহলে a ইজ ইকুয়ালস টু হবে এই পয়েন্ট দুইটার মধ্যবর্তী ডিফারেন্স। তাহলে লিখে ফেলো। তাহলে এটা হবে হচ্ছে কত দেখো, এটা হবে হচ্ছে ভুজের ডিফারেন্স তার স্কয়ার প্লাস কোটির ডিফারেন্স তার স্কয়ার। কোটির ডিফারেন্স কত? 3, 5 আর 2 এর ডিফারেন্স 3, জানি সবাই। এটা হবে স্কয়ার। রুট দেওয়ার কথা ছিল, রুট আমার পছন্দ না, তাহলে রুট না দিয়ে আমি কি করলাম, উভয় পাশকে স্কয়ার করে দিলাম। তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে রুট গায়েব, লেফট হ্যান্ড সাইডে একটা স্কয়ার চলে আসবে। এন্ড এখান থেকে খুব ইজিলি a এর মান বের করে ফেলা যায়। তাহলে এটা হবে a স্কয়ার ইজ ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 14a প্লাস 49 প্লাস 9। দেখতে পাচ্ছি এখান থেকে a স্কয়ার কাটাকাটি চলে যাচ্ছে, থাকছে আমাদের 14a ইজ ইকুয়ালস টু 58। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে a ইজ ইকুয়ালস টু 58/14, 2 দিয়ে এখানে কাটাকাটি করা যায়, 2 দিয়ে কাটাকাটি করলে এটা হয় 29/7, which is অপশন ডি। অঙ্ক শেষ। ওকে, তো আমরা কিন্তু এই ম্যাথগুলো খুব ইজিলি করতে পারি। জাস্ট কি করতে হবে, জাস্ট একটু পিকচারাইজ করার ট্রাই করবো যে ঘটনা আসলে কি বলছে, তাহলে খুব ঝামেলা হওয়ার কথা না। খুবই সহজ সিম্পল ম্যাথ ছিল, এইচএসসি তে এই টাইপের ম্যাথ তোমরা করছো। নেক্সট প্রবলেমে চলে যাচ্ছি। বুটেক্স এর একটা প্রবলেম, এক্স অক্ষের উপর অবস্থিত পি বিন্দু হতে। তাহলে এক্স অক্ষের উপরে একটা বিন্দু আছে পি, বিন্দু হতে 0,2 এবং 6,4 বিন্দু দুইটি সমদূরবর্তী হলে পি এর স্থানাঙ্ক কত? তাহলে এবার যে পি বিন্দুটা বলছে আছে কার উপর? এক্স অক্ষের উপর। তাহলে এক্স অক্ষের উপর একটা বিন্দু আছে কত? পি। ওকে, বলছে 0,2 এবং 6,4 থেকে ডিস্টেন্স হচ্ছে সমান। তাহলে 0,2 ধরলাম এখানে আছে, একটা কথা বলছে 6,4, তাহলে 6,4 এটা ধরলাম হচ্ছে সাপোজ এখানে আছে, ধরে নিচ্ছি আন্দাজে। আচ্ছা, বলছে যে এই দুটার ডিস্টেন্স হচ্ছে আমার এখানে সমান আছে। আচ্ছা, ভালো কথা। তাহলে দেখি আসো, তাহলে আমার
পি যেই বিন্দুটা এটা যেহেতু এক্স অক্ষের উপর অবস্থিত, আমরা জানি এটা কোটির মান কি হবে, 0 হবে। তাহলে আমি ধরে নিচ্ছি এই পি এর স্থানাঙ্ক হচ্ছে a,0। পি এর স্থানাঙ্ক হচ্ছে a,0। আমার এ এর ভ্যালুটা বেসিক্যালি লাগবে এখান থেকে। আচ্ছা, আমার এইটা তো দরকারই নেই, এটা যদি আমার কাজ, এটা দিয়ে কোনো কাজ নেই। এই ডিসটেন্স দিয়ে আমার কাজ হচ্ছে এই দুটো ডিসটেন্সের। আচ্ছা, ভালো কথা। তাহলে আসো আমরা এই ডিসটেন্স ইজ ইকুয়ালস টু এই ডিসটেন্স বসায় ফেলি। তাহলে এই যে ডিসটেন্সটা, এই 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 পয়েন্ট দুইটার মধ্যবর্তী ডিসটেন্স, এটা কি হবে, ভুজের ডিফারেন্সের স্কয়ার প্লাস কোটির ডিফারেন্সের স্কয়ার। এটা এটা ভুজের ডিফারেন্স, এটা কোটির ডিফারেন্স, দুটোর উপর স্কয়ার আছে, ইজ ইকুয়ালস টু এদের ভুজের ডিফারেন্সের স্কয়ার মানে a-6 হোল স্কয়ার প্লাস কোটির ডিফারেন্সের স্কয়ার। এটা তাহলে আসলে ক্যালকুলেট করি। তোমরা যখন একটু স্মার্ট হয়ে যাবে তোমরা বুঝবা, একটু প্র্যাকটিসে চলে আসলে, যে এখানে a স্কয়ার কাটাকাটি হয়ে যায়, আমি নেক্সট লাইনে লিখতাম না, বাট এখন যেহেতু তোমাদের শুরু আমি লিখে দেখাচ্ছি। লিখছি a স্কয়ার প্লাস 4 ইজ ইকুয়ালস টু a স্কয়ার মাইনাস 12a প্লাস 36 প্লাস 16। অ্যাডমিশনের মূল কাজ হইলো তোমার লাইন স্কিপ করতে পারা শেখা। আমি এখন লাইন স্কিপ করছি না, বাট তোমার প্র্যাকটিসের মধ্যে এটা ধীরে ধীরে আনতে হবে। ওকে, আচ্ছা, তাহলে দেখো a স্কয়ার এখানে কাটাকাটি চলে যাচ্ছে, থাকছে কি আমাদের কেবলমাত্র থাকছে হচ্ছে 12a ইজ ইকুয়ালস টু 12a ইজ ইকুয়ালস থাকবে হচ্ছে আমাদের এখানে 36 আর 16 হচ্ছে 52, 52 থেকে 4 গেলে হয় 48। তাহলে 12a ইজ ইকুয়ালস টু 48। তাহলে এখান থেকে আমরা অ্যানসার কি পাবো, দেখো এখান থেকে আমরা অ্যানসার পাবো হচ্ছে a ইজ ইকুয়ালস টু 4। আমাদের পি বিন্দুর স্থানাঙ্ক কি আসবে, 4,0। তাহলে উইচ ইজ অপশন ডি। তাহলে অপশন ডি হচ্ছে এখানে আমাদের কারেক্ট অ্যানসার। হোপফুলি সবাই জিনিসটা বুঝতে পারছি, ধরতে পারছে, কোনো সমস্যা হওয়ার কথা না। ওকে, অল রাইট। আমরা দেখি বুয়েটের একটা ম্যাথ 11-12 সালে বুয়েটে আসছিল। 11-12 সালে বুয়েটে আসছিল, কিরকম ম্যাথ দেখি। বলছে হচ্ছে অমুক রেখার উপর পি একটি বিন্দু, এই রেখার উপর পি হচ্ছে একটা বিন্দু আছে, বলছে তা 2,3 এবং 6,-5 বিন্দু দুটি হতে সমুদ্রবর্তী। এই বিন্দু দুইটা হইতে সমুদ্রবর্তী। আচ্ছা, পি বিন্দুটির স্থানাঙ্ক কত? আচ্ছা, আমি ধরে নিচ্ছি প্রথমে পি বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আলফা কমা বিটা। ভালো কথা। তাহলে এই বিন্দু দুইটা থেকে পি বিন্দুর ডিসটেন্স কি হবে, সমান হবে। তাহলে এই কন্ডিশনটা আগে এখানে অ্যাপ্লাই করি, যে আমার প্রথম বিন্দু থেকে পি বিন্দুর ডিসটেন্স হবে হচ্ছে আলফা মাইনাস 2 হোল স্কয়ার প্লাস বিটা মাইনাস 3 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু দ্বিতীয় বিন্দু থেকে যে দূরত্ব সেটা হবে হচ্ছে আলফা মাইনাস 6 হোল স্কয়ার প্লাস বিটা প্লাস 5 হোল স্কয়ার। তোমরা নিশ্চয়ই লক্ষ্য করতে পারছো যে আমি এখানে রুট ওভার ইউজ করছি না। কেন করছি না ভাই? রুট ওভার দুইটার উপরেই থাকার কথা, আমি দুই ক্ষেত্রেই রুট কাটাকাটি করে দিচ্ছি বা দুই ক্ষেত্রে স্কয়ার করে দিচ্ছি, লাইন বাঁচাচ্ছি। ওকে, আমি ধীরে ধীরে লাইন বাঁচানো স্টার্ট করবো এখন থেকে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ যে এখান থেকে একটা আলফা স্কয়ার আসবে, এখান থেকে একটা বিটা স্কয়ার আসবে, আবার ডান পাশেও একটা আলফা স্কয়ার একটা বিটা স্কয়ার আসবে, সবগুলো কাটাকাটি হয়ে যাবে আলটিমেটলি, ওই জন্য আমি লিখছি না এখন আর। তাহলে এটা থাকবে হচ্ছে, দেখো এটা থাকবে -4 আলফা প্লাস 4 মাইনাস 6 বিটা প্লাস 9 ইজ ইকুয়ালস টু -12 আলফা প্লাস 36, আর এটা আসবে হচ্ছে প্লাস 10 বিটা প্লাস 25, এরকম কিছু একটা। অলরাইট, আলফা আর বিটা গুলাকে একসাথে নেই, তাহলে দেখো কি থাকবে, আলফাকে এক পাশে নিলে এটা দাঁড়াচ্ছে 8 আলফা, বিটা গুলাকে এক পাশে নিলে 10 বিটা, এটা আসলে হবে হচ্ছে আমাদের -16 বিটা, যদি ভুল না করে থাকি -16 বিটা। এখানে আছে হচ্ছে 4 আর 9 13, আর এখানে আছে হচ্ছে আমাদের 61, 13 থেকে 61 গেলে হয় হচ্ছে -48, রাইট, -48। দেখতে পাচ্ছি পুরোটাকে 8 দিয়ে ডিভাইড করে ফেলা যায়, তাহলে এটা হবে আলফা মাইনাস 2 বিটা প্লাস 6 ইকুয়াল টু 0। এই আমি একটা সমীকরণ পাচ্ছি। ভাই এই সমীকরণ পাই লাভ কি হলো? এখন আপাতত কোনো লাভ হয় নাই, বাট তুমি যদি একটু বুঝো এখান থেকে লাভ বের করতে পারবা। কিভাবে বের করতে পারবা? খেয়াল করে দেখেন, আমাকে বলছে পি বিন্দু এই রেখার উপরে অবস্থিত, তার মানে অবশ্যই এই রেখাটা এই বিন্দু দিয়ে স্যাটিসফাই হবে, তাই না? আমার এই রেখাটাও এই বিন্দু দিয়ে স্যাটিসফাই হবে, তাহলে অবশ্যই আমি আরেকটা এখান থেকে ইকুয়েশন পাবো। তাহলে আমার দেখো এই রেখাতে আমি যদি এক্স আর ওয়াই এর জায়গায় আলফা বিটা বসাই, আমি আরেকটা ইকুয়েশন পাচ্ছি। কি পাচ্ছি হচ্ছে এক্স এর জায়গায় বসাবো আলফা, ওয়াই এর জায়গায় বসাবো বিটা, লিখলাম -2 ইকুয়াল টু 0। দুইটা ইকুয়েশন, দুইটা আননোন, আলফা আর বিটা, ক্যালকুলেটর দিয়ে সলভ করবা, রেজাল্ট চলে আসবে। আসলে আমরা একটু সলভ করে দেখি যে রেজাল্ট এখান থেকে কি আসে। আশা করি তোমরা ক্যালকুলেটর দিয়ে এগুলো সলভ সবাই করতে পারো, ইকুয়েশন সলভ। হ্যাঁ, এইচএসসি পাস করে ফেলছো, এখনো না জানলে কিন্তু বিপদ। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা একঘাত সমীকরণ, আননোন হচ্ছে দুইটা। তাহলে আমি দেখি কি আসতেছে, এটা 1 -2 -6, 1 -3 এবং 2।
দাঁড়াচ্ছে হচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি, আমি ঠিক বসালাম? একবার একটু চেক করে দেখি। 1 - 2 - 6 1 - 3 - 2 বেসিক্যালি 2, ঠিক আছে। তো এখান থেকে আমার যে রেজাল্ট যেটা আসছে এটা তো এক্স্যাক্টলি মিলছে না, তাহলে এখানে আমার কারেক্ট অ্যান্সার নাই। আচ্ছা একটু আমি দেখে জানাচ্ছি যে আমার এখানে যেটা আসছে সেটা হলো আলফা ইকুয়াল টু আসছে -22 এবং বিটা ইজ ইকুয়ালস টু আসছে হচ্ছে -8। বাট আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে আমাদের অপশনে এমন কোনো কিছু নাই, তাহলে একটু চেক করে দেখতে হবে, ক্রস চেক, যে আমাদের কোথাও কি ভুল হলো কিনা ক্যালকুলেশন করতে গিয়ে। তাহলে দেখি আলফা -2 হোল স্কয়ার বিটা -3 হোল স্কয়ার ইজ ইকুয়ালস টু আলফা -6 হোল স্কয়ার বিটা +5 হোল স্কয়ার, ঠিক আছে। তাহলে এখান থেকে আসবে আলফা স্কয়ার বাদ, তাহলে আসবে -4 আলফা +4, ঠিক আছে, -6 বিটা +9, ঠিক আছে, -12 আলফা +36 +10 বিটা +25, সব ঠিক আছে। তাহলে এখানে এটা গেল 8 আলফা, এখানে এইটা গেলে হবে হচ্ছে -16 বিটা, ঠিক আছে, 4 9 13, 13 থেকে হচ্ছে 61 গেলে হয় হচ্ছে -48, 8 দিয়ে ডিভাইড করলে আলফা -2 বিটা। ও হো হো, এই যে দেখছো সিম্পল মিস্টেক কি হয়েছে, -48 ছিল, 8 দিয়ে ডিভাইড করছে, মাইনাসটা অযথা আমি এখানে প্লাস লিখে ফেলছি। এই সিলি মিস্টেক গুলা আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে, ঠিক আছে, সিলি মিস্টেক গুলো একটু খেয়াল রাখতে হবে। তাহলে আবার একটু ক্যালকুলেটর বসে ঠিক মতো, এইটা হবে হচ্ছে, চেঞ্জ করে দিচ্ছি, এখন কারেক্ট অ্যান্সার চলে আসছে। অলরাইট, এই সিলি মিস্টেক গুলো কিন্তু অবশ্যই অবশ্যই তোমরা যখন ম্যাথ করবা তোমাদের একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে, একটু সচেতন থেকে করতে হবে। 14 and 4, তাহলে দেখো 14 and 4, তাহলে আমার পি পয়েন্টটা আসছে 14,4 which is অপশন সি। সো অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অলরাইট, আচ্ছা তোমাদেরকে একটা টিপস দিয়ে দেই, যেহেতু আমাদের ম্যাথের মধ্যেই আসলো, সেটা হলো যে ভাইয়া যখন তুমি লাইন জাম্প করবা, হ্যাঁ, তুমি যখন লাইন জাম্প করবা, ফাস্ট করার ট্রাই করবা, তুমি দেখবে যে তোমার অনেক বেশি সিলি মিস্টেক হচ্ছে, অনেক বেশি তুমি এরর করতেছো, মানে এক লাইন আরেক লাইন করতে গিয়ে তুমি সিলি সিলি কিছু মিস্টেক করছো, তোমার ম্যাথের রেজাল্ট ভুল আসতেছে, এটা হওয়া খুবই স্বাভাবিক, খুবই স্বাভাবিক। তাহলে ভাই এটা থেকে বের হওয়ার উপায় কি? বের হওয়ার উপায় হচ্ছে মেথড সেম রেখে বেশি বেশি প্র্যাকটিস, মানে লাইন জাম্প করলে তোমার মিস্টেক হচ্ছে, স্টিল তুমি লাইন জাম্প করবা, একটু কেয়ারফুলি সচেতন থেকে করবা, হ্যাঁ, বাট বেশি বেশি করবা, প্র্যাকটিস করবা বেশি বেশি, তাহলে দেখবো যে ধীরে 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 এই জিনিসটা কমে আসতেছে। আমি দেখুন তোমাদের মতো সারাদিন বসে বসে অঙ্ক করছি না, যেহেতু আমি তখন অ্যাডমিশন ফেজে নাই, বাট তোমার কিন্তু এটা করতে হবে, না হলে তোমার কিন্তু এই সিলি মিস্টেক গুলা তোমার জন্য বিপদ হয়ে দাঁড়াবে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা চলো সামনে আগাচ্ছি। তো আমাদের নেক্সট ম্যাথ আমি দেখতে পাচ্ছি সেটা হলো কি বলা হয়েছে, একটি সামান্তরিকের কৌণিক বিন্দুগুলা দেওয়া আছে, একটা সামান্তরিকের 4টা কৌণিক বিন্দু দেওয়া আছে, বলছে এর যে কোনো একটি কর্ণের দৈর্ঘ্য, আমার সামান্তরিকের যে কোনো একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। চলো একটু বের করে ফেলি। কর্ণের দৈর্ঘ্য বেসিক্যালি দুইটা পাওয়া যাবে, দেখি আমাদের ভাগ্য ভালো হলে প্রথম চান্সেই পেয়ে যাবো, ভাগ্য খারাপ হলে দুইবার চেক করতে হবে। তাহলে 1,1 একটা আছে, 4,4 সিরিয়ালে বসাবা, ঠিক আছে, 4,8 1,5। আচ্ছা তাহলে আগে এই কর্ণটার দৈর্ঘ্য একটু বের করার ট্রাই করে দেখি, এই কর্ণটার দৈর্ঘ্য কত হয়। তাহলে এটা হবে হচ্ছে √, ভুজের ডিফারেন্সের স্কয়ার, ভুজের ডিফারেন্স 3, কোটির ডিফারেন্স 7, তাহলে √3 স্কয়ার প্লাস 7 স্কয়ার, 7 স্কয়ার হচ্ছে 49 আর 9 58, তাহলে এটা হচ্ছে √58। আমি দেখতেই পাচ্ছি এমন কোনো অপশন নাই, একটা কাজ করি এই কর্ণটা নেওয়ার ট্রাই করি। তাহলে এইটার ভুজের ডিফারেন্স কত দেখি, এটার ভুজের ডিফারেন্স হচ্ছে 3 স্কয়ার, কোটির ডিফারেন্স হচ্ছে 1, তার মানে 1 স্কয়ার, তাহলে হচ্ছে √10। আমি দেখতে পাচ্ছি √10 অপশনে আছে, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। খুবই শর্ট সিম্পল ম্যাথ, চুয়েটে আসছিল 10-11 সালে। ওকে, মানে তোমাদের থেকে আর কি এক যুগ আগে আর কি। ওকে ওকে, নেক্সট ম্যাথে চলে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে রিটেন ম্যাথ, যেটা আসছিল হচ্ছে আমাদের রুয়েটে 3-4 সালে, যে তোমাদের থেকে 20 বছর আগে আসছিল, রিটেন একটা ম্যাথ, খুবই সিম্পল একটা ম্যাথ ছিল। কি বলছে দেখো, ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া আছে, বলা হয়েছে এই 3টি কোনো সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু কিনা তা যাচাই করো। তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের যদি শীর্ষবিন্দু হয় ভাইয়া, তাহলে কি হবে, দুটো বাহুর মান সমান হবে, খুবই ইজি ম্যাথ। তাহলে আমি ধরতেছি প্রথম শীর্ষ হচ্ছে এ, পরেরটা বি, তারপরটা সি। তাহলে আসো আমি একটু ডিসটেন্স গুলা বের করে ফেলি। তাহলে এ বি, এই বিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি হবে, আসো দেখি। √, ভুজের ডিফারেন্সের স্কয়ার, ভুজের ডিফারেন্স কত খেয়াল করে দেখো, 5 আর -1 ডিফারেন্স কত, 6, কিন্তু 4 না, খেয়াল করবা, 5 আর -1 ডিফারেন্স 6, তাহলে এটা হবে 6 এর স্কয়ার, আর কোটির যে ডিফারেন্স এটা কত, 4, তাহলে এটা হবে 4 স্কয়ার, তার হচ্ছে কত 36 + 16 মানে হচ্ছে √52, হচ্ছে এ বি এর ভ্যালু। এরপর চলে আসো বিসি এর ক্ষেত্রে। তাহলে বি আর সি পয়েন্ট দ্বয়ের মধ্যবর্তী আমার ভুজের যে ডিফারেন্স এটা হচ্ছে 6, আর কোটির যে ডিফারেন্স এটা হচ্ছে 4, তাহলে 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার, এটা তার হচ্ছে √52। পরেরটা চলে যাই, তাহলে সি এ, এটা চলে যাচ্ছে, তাহলে সি এ,
এখানে ভুজের ডিফারেন্স কত? ভুজের ডিফারেন্স -1 আর 11, ডিফারেন্স হচ্ছে 12, তাহলে 12 এর স্কয়ার প্লাস কোটি 4 আর -4 মানে 8, তাহলে 12 স্কয়ার প্লাস 8 স্কয়ার, তাহলে 144 প্লাস 64 মানে 208, তাই না? যদি ভুল না করে থাকি তাহলে √208। তাহলে দেখতেই পাচ্ছি আমরা এখান থেকে কি দেখতে পাচ্ছি যে আমাদের দুইটা বাহুর মান এখানে সমান, দুইটা বাহুর মান এখানে কিন্তু সমান হচ্ছে, তাই না? আচ্ছা একটা জিনিস একটু চেক করে নিই। আচ্ছা, বিন্দু নিগুলো সমদ্বিবাহু শিশু বিন্দু যাচাই করো, তাহলে আমি দেখো কি দেখতে পাচ্ছি, যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে এখান থেকে এটা কি ঠিক আছে, সিএ 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 বিসি, আর এটা হচ্ছে 6, এটা হচ্ছে 4, 6 স্কয়ার প্লাস 4 স্কয়ার, সিএ আমি দেখতে পাচ্ছি এখান থেকে 12 আর এটা হচ্ছে 8। আচ্ছা ভালো কথা, তাহলে আমাদের জেনারেল যেটা কথা সেটা হলো যে ভাই এখানে দুটো সমান আছে, তাহলে দুটো যেহেতু ইকুয়াল তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কথা, তাই না? দুটো ইকুয়াল সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কথা, বাট there is a certain thing যেটা আমাদের একটু নোটিস করতে হবে, সেটা হলো যে তোমরা যদি দেখো, তোমরা দেখবা এখানে এবি প্লাস বিসি এটা হচ্ছে অ্যাকচুয়ালি ইকুয়াল টু সিএ, এটার জন্য এবি আর বিসি এটার যোগফল হচ্ছে সি এর সমান। তাহলে এইখানে দুইটা বাহুর মান সমান হলেও এটা আসলে একটা সমদ্বিবাহু ত্রিভুজ হচ্ছে না, কারণ এবিসি এটা একটা ত্রিভুজই ফর্ম করছে না। আমরা কি জানি, একটা ত্রিভুজ ফর্ম হইতে হইলে যে কোনো দুই বাহু সমষ্টি তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হইতে হয়। এখানে এই দুই বাহু সমষ্টি কিন্তু তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হয় নাই, তার মানে এইটা কোনো ত্রিভুজ গঠন করে না। সো আমাদের এইটা কি সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে কিনা, এখানে যেটা হবে তোমাদের বেশিরভাগই সবাই যেই ভুলটা করবা দেখবা যে হ্যাঁ ভাইয়া দুইটা বাহু তো ইকুয়াল, তার মানে সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করে, ইয়াস দিয়ে চলে আসবা। বাট ঝামেলা কোথায়? ঝামেলা হইলো এটা আসলে ত্রিভুজই গঠন করে না। তাহলে ত্রিভুজ যখন গঠন করে না তখন সমদ্বিবাহু ত্রিভুজ হওয়ার কোনো প্রশ্নই আসে না, ত্রিভুজই হচ্ছে না, তাহলে সমদ্বিবাহু কি আর সমবাহু কি? বুঝতে পারছো? তো এটা কিন্তু একটু ক্রিটিক্যাল ম্যাথ, একটু ট্যাকটিক্যাল ম্যাথ, এটা একটু আমাদের একটু সবার মনোযোগ দিয়ে খেয়াল রাখতে হবে। ওকে, তাহলে যদি এটা বুঝে থাকি চলো সামনে আগাচ্ছি। দেখো এখন আমাদের লাস্ট একটা ছোট টপিক বাকি আছে, এখানে আমরা একটু টপিকটা ছোট বাট এখানে আমরা বেশ কিছু ট্রিক্স শিখবো, কিছু শর্টকাট শিখবো, এগুলো দেখবো আমাদের অনেক বেশি কাজে দিচ্ছে। তাহলে এই টপিকটা হচ্ছে আমাদের বিভাগ বিন্দু অনুপাত সংক্রান্ত। দেখতে পাচ্ছি এখান থেকে ডিরেক্টলি প্রশ্ন কম আসে, এমসিকিউ একবার আসছে বুটেক্স এবং রিটার্ন একবার আসছে রুয়েটে। সো ডিরেক্টলি প্রশ্ন কম আসে, বাট যেটা বললাম যে এটা থিওরি বা কনসেপ্ট গুলো আমাদের পরবর্তী টাইপে অনেক বেশি হেল্পফুল হবে। চলো আগাচ্ছি। তো দেখি আসো, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অন্তর্বিভক্তিকরণ সূত্র, বহির্বিভক্তিকরণ সূত্র। সো বহির্বিভক্তিকরণ, অন্তর্বিভক্তিকরণ সূত্রগুলা আশা করছি আমরা সবাই পারি। এটা আমাদের না পারার কিছু নয়। এখানে এ আর বি এদের সংযোগ সরল রেখাকে সি এক্স ওয়াই বিন্দুটি m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে, তাহলে আমার এক্স ওয়াই এটা কি হবে? এটা আমাদের সূত্র, তাই না? আমরা জানি যে m1:m2 অনুপাতে অন্তর্বিভক্ত করলে আমাদের সেই বিন্দুটা যেই বিন্দুতে অন্তর্বিভক্ত করে এটা বের করার ফর্মুলা হচ্ছে m1x2 প্লাস m2x1 ডিভাইড বাই m1 প্লাস m2, আর কোটির ক্ষেত্রে হচ্ছে m1y2 প্লাস m2y1 ডিভাইড বাই m1 প্লাস m2। তার মানে ঘটনা যদি আমি বলি, জিনিসটাকে একটু এক্সপ্লেন করি ছবির মাধ্যমে, তাহলে আমার এই পয়েন্টটা যদি হয় a which is x1, y1, এই পয়েন্টটা যদি হয় b which is x2, y2, তাহলে এই যে মাঝখানের পয়েন্ট c, এটা আমি বের করতে চাই যে এখানে এক্স ওয়াই এর ভ্যালু কত, এবং বলা আছে মনে করো যে এইখানে রেশিও হচ্ছে m1 আর m2, রেশিও হচ্ছে m1 m2, তাহলে m1 m2 অনুপাতে অন্তর্বিভক্ত করে। তাহলে দেখো আমাদের এখানে x আর y এর ভ্যালু বের করার ফর্মুলা হচ্ছে m1 x2, তাহলে যেই পাশের আমার অনুপাত তার সাথে গুণ হচ্ছে কি অপর পাশের ভুজ, আবার m2 এর সাথে গুণ হচ্ছে অপর পাশের ভুজ, আর ডিভাইড বাই m1 আর m2 এর যোগফল। সেম কাহিনী আমাদের কোটির ক্ষেত্রেও, যেই পাশের অনুপাত তার সাথে গুণ হচ্ছে অপর পাশের কোটি, যেই পাশের অনুপাত তার সাথে গুণ হচ্ছে অপর পাশের কোটি। এই জিনিসগুলো একটু মাথায় রাখবো। বহির্বিভক্তির ক্ষেত্রেও জিনিসটা সেম, শুধুমাত্র আমাদের কি হয়, আমাদের প্লাসের জায়গায় মাইনাস হয়, আর কিছুই না। তাহলে বহির্বিভক্তির ক্ষেত্রে ঘটনা যদি দেখার ট্রাই করি, তাহলে এটা মনে করো আমাদের পয়েন্ট x1, y1, এটা মনে করো আমাদের পয়েন্ট b হচ্ছে x2, y2। আমরা বলছি সি হচ্ছে এই যে আমাদের এ আর বি এদের বর্ধিতাংশকে
বহির্বিভক্ত করা, যেহেতু বর্ধিতাংশকে সি যেহেতু এদের মাঝখানে না, এদের বাইরে, এই জন্য আমরা বলি বহির্বিভক্ত করা, বাইরে দিয়ে বিভক্ত করছে। তাহলে এদের যে অনুপাতটা আমরা বলি হচ্ছে এ বি কে কোন অনুপাতে বিভক্ত, তাহলে এ বি মানে হচ্ছে দেখো এ থেকে যে সি এর ডিস্টেন্স বা রেশিও যেটা হবে, ঠিক আছে, যে আমাদের বেসিক্যালি এ থেকে সি আর বি থেকে সি, অর্থাৎ এসি ইজ টু বিসি, এটা হবে আসলে M1 ইজ টু M2, এটা আসলে হবে M1 ইজ টু M2। তাহলে আমরা এই ক্ষেত্রে বলতে পারবো হচ্ছে সি এ বি কে M1 ইজ টু M2 এত অনুপাতে বহির্বিভক্ত করে, সি হচ্ছে M1 ইজ টু M2 এত অনুপাতে বহির্বিভক্ত করে। আবার সেম কাহিনী, M1 হচ্ছে এর সাথে যে অনুপাতটা তার সাথে গুণ হচ্ছে x2, আর M2 হচ্ছে বি এর সাথে যে অনুপাতটা তার সাথে গুণ হচ্ছে x1। সিমিলারলি কোটির ক্ষেত্রে সেম। তাহলে এই ফর্মুলাগুলো আমরা তো আগে থেকেই পারি, ফর্মুলাগুলো না আমি আর কথাবার্তা বলবো না, আমরা দেখবো যে এই ম্যাথ আমরা ফর্মুলা ইউজ না করে কত ইজিলি কত সহজে করতে পারি। আসলে দেখি, তো আমরা একটু প্রবলেম প্র্যাকটিস করি। দেখো কি বলছে, যে বিন্দু 1,4 এবং 9,12 বিন্দু দুটি সংযোগ রেখাকে 5:3 অনুপাতে অন্তর্বিভক্ত করে তারা স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই সিম্পল প্রবলেম, ফর্মুলায় বসালেই ম্যাথটা হয়ে যায়, বাট আমি ফর্মুলা ছাড়া ম্যাথটা করতে চাই, বাট কারণ ফর্মুলায় আমি ফর্মুলা লিখবো, দেন ভ্যালু বসাবো, ক্যালকুলেট করবো, বেশ সময় সাপেক্ষ ব্যাপার। আমি চাচ্ছি মুখে মুখে ম্যাথটা সলভ করতে। কিভাবে সলভ করা যায় আসলে দেখে ফেলি। তাহলে এই হচ্ছে আমাদের এখানে ঘটনা, একটা বিন্দু বলছে হচ্ছে 1,4 আর একটা বিন্দু বলছে হচ্ছে 9,12, বলছে এদের সংযোগ রেখাকে মাঝখানে একটা পয়েন্ট 5:3 এই অনুপাতে অন্তর্ভুক্ত করছে। মনোযোগ দিয়ে খেয়াল করবা, 5:3, তার মানে এই পাশে আছে 5 অংশ, এই পাশে আছে 3 অংশ, ভাইয়া টোটাল কত অংশ? এই পাশে 5 অংশ, এই পাশে 3 অংশ, তার মানে টোটাল হচ্ছে 8। তাহলে টোটাল অংশ হচ্ছে এখানে 8 অংশ। এবার দেখো 8 অংশের জন্য আমার টোটাল এখানে 8টা ভাগ আছে, তাই না? 8টা ভাগ আছে এখানে, 8টা ডিভিশনের জন্য আমার ভুজ বাড়তিছে কত? 8টা ডিভিশনের জন্য আমি দেখতে পাচ্ছি আমার ভুজ বাড়তিছে হচ্ছে 8, তাই না? আচ্ছা এবার দেখো, আচ্ছা এই আগে ভুজটাই শেষ করি। 8টা অংশের জন্য বা 8টা ভাগের জন্য আমার ভুজ ইনক্রিজ করছে 8, তাহলে প্রতি একটা ভাগের জন্য কতটুকু ইনক্রিজ করে? আসলে আমরা একটু ডিটেইলে দেখা ট্রাই করি জিনিসটা। আমি ভুজ নিয়ে আলোচনা করছি, তাই না? ভুজ তাহলে আমার ভুজে 8টা ভাগের জন্য ইনক্রিজ করছে, ভুজ বাড়ছে 8। খেয়াল করে দেখো, এখান থেকে 1 থেকে 9 হয়েছে 8 বাড়ছে। তাহলে চিন্তা করো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে 5টা ভাগের জন্য কত বাড়বে? ভাই 8টা ভাগের জন্য যদি 8 বাড়ে, তাহলে একটা ভাগের জন্য বাড়বে 1, তার মানে 5টা ভাগের জন্য বাড়বে 5। ছোটবেলার ঐকিক নিয়ম, 5টা ভাগের জন্য 5 বাড়বে। তাহলে দেখো এখান থেকে সুন্দর করে বলে ফেলা যায় যে ঘটনা এখানে কি ঘটছে, যেখান থেকে 4 থেকে 5 বাড়ে কত হবে? এটার ভুজ হবে 9। 4 থেকে কেন বাড়বে? 1 থেকে বাড়বে, সরি ভুজের কথা বলছি না, দুঃখিত, ঠিক করে দিচ্ছি। 1 থেকে আমাদের এখানে 5 বেড়ে, 1 থেকে 5 বেড়ে আমাদের ভুজ হবে হচ্ছে এখানে 6। এবার আসো কোটির ক্ষেত্রে। কোটির ক্ষেত্রে যদি জিনিস আমরা দেখার ট্রাই করি, তাহলে কোটির ক্ষেত্রে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো যে কোটির ক্ষেত্রে কি হচ্ছে। কোটির ক্ষেত্রে যে কাজটা হচ্ছে যে কোটি ছিল হচ্ছে 4, টোটাল 8 ভাগের জন্য কোটি বাড়ছে কত? কোটিও বাড়ছে 8 বাড়ছে। তাহলে কোটির ক্ষেত্রেও 8 ভাগের জন্য কোটি বাড়ছে হচ্ছে 8, তাহলে 1 ভাগের জন্য বাড়বে 1। এখান থেকে এইটু কত, কয় ভাগ? 5 ভাগ। তাহলে 5 ভাগের জন্য কত বাড়বে? 5 ভাগের জন্য বাড়বে 5। 5 ভাগের জন্য 5 বাড়বে। তাহলে মনোযোগ দিয়ে দেখো, তাহলে এইখানে 5 ভাগের জন্য যেহেতু 5 বাড়বে, তাহলে 4 থেকে 5 বাড়লে কত হয়? 4 থেকে 5 বাড়লে হয় 9। তাহলে আমাদের এই যে পয়েন্টটা, এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 6,9। অঙ্ক শেষ। মানে ফর্মুলা ছাড়াই আমরা অঙ্ক শেষ করে ফেলছি। তোমার একটু মনে হচ্ছে যেটা ভাই একটা ভেজাল, একদমই ভেজাল না। জাস্ট যে আমি এক্সপ্লেইন করলাম অনেকক্ষণ ধরে, এই জন্য তোমার কাছে মনে হচ্ছে বড় বড়, বাট না, দেখো আমি মুখে কিভাবে করি। নর্মালি আমি হলে কি করতাম দেখো, 1,4 9,12 মোট ভাগ কয়টা? 8টা। তাহলে ভুজের কি হচ্ছে? 8 ভাগের জন্য ভুজ 8 বাড়ছে, তাহলে 5 ভাগের জন্য 1 থেকে 5 বাড়লে 6 হয়ে গেল। কোটি কি হচ্ছে? কোটি 8 ভাগের জন্য এখানেও 8 বাড়ছে, তাহলে 5 ভাগের জন্য 5 বাড়বে, 4 থেকে 5 বাড়লে 9। 10 সেকেন্ডও লাগে নাই।
10 সেকেন্ডের আগেই এই আমরা ম্যাথ করে ফেলতে পারি। বুঝা কি যাচ্ছে? অনেকের মনে হতে পারে ভাই আপনি কেন শুধুমাত্র এই দিক থেকে ক্যালকুলেট করলেন, আপনি তো চাইলে এই দিক থেকেও ক্যালকুলেট করতে পারতেন। হ্যাঁ পারতাম, চলো ক্যালকুলেট করে দেখি মিলে কিনা। আমরা এইখান থেকে এই দিকে যাব, আমরা নামকরণ যদি করি, এটাকে মনে করে বলতেছি এ পয়েন্ট, এটাকে মনে করে বলতেছি বি পয়েন্ট, এটাকে মনে করে বলছি সি পয়েন্ট। তোমরা বলতে পারো ভাই কেন আপনি এ থেকে সি এর দিকে গেলেন, কেন বি থেকে সি এর দিকে আসলেন না? হ্যাঁ আসতে পারতাম, দেখি কি হয়। বি থেকে যদি সি এর দিকে আসতাম তাহলে কি হয় দেখি। বি থেকে এ টোটাল ভাগ 8টাই, কমে নাই। বাট বি থেকে সি এর মধ্যে ভাগ কয়টা? 3টা। বি থেকে সি এর মধ্যে ভাগ 3টা, তাহলে দেখো বি থেকে এ ভুজের ক্ষেত্রে কি হয়, 8 কমে। এবার কি হচ্ছে, 8 কমতিছে। বি থেকে এ 8 ভাগের জন্য 8 কমতিছে, তাহলে বি থেকে সি 3 ভাগের জন্য কত কমবে? বি থেকে সি 3 ভাগের জন্য 3 কমবে। তাহলে দেখো 9 থেকে 3 কমলে কত হয়? 6 হয়। ঠিক, কোটি খেয়াল করো, কোটি ছিল 12, 8 ভাগের জন্য কোটি কমছে হচ্ছে আমার 8, 12 থেকে 4 হয়েছে 8 কমছে, তাহলে 3 ভাগের জন্য কত কমবে? 3 কমবে, 12 থেকে 3 কমলে কত হয়? 9 হয়। তাই পাইছি। তো তুমি যেই পাশ থেকে আসো না কেন, ইউ উইল ফাইন্ড দা সেম রেজাল্ট। বুঝা যাচ্ছে ঘটনা? সামনে গেছে, চলো দেখি পরের ম্যাথটা একটু খেয়াল করে দেখো। আসো পরে কি বলছে, যে বিন্দু 1,4 এবং 9,-12 বিন্দু দুটি সংযোগ রেখাকে 5:3 অনুপাতে বহির্বিভক্ত করে তার স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে ভাইয়া আমরা এই সেম মেথড অ্যাপ্লাই করে আমরা কি বহির্বিভক্ত করতে পারবো কিনা? অ্যান্সার ইজ ইয়েস, বহির্বিভক্ত করতে পারবো। আসলে দেখি কি হবে। তাহলে বহির্বিভক্ত করা ট্রাই করে দেখি। তাহলে আমাকে একটা পয়েন্ট বলছে হচ্ছে 1,4, এটাকে বলছি এ পয়েন্ট, এটাকে মনে করে বলছি বি পয়েন্ট। এটা বলছে হচ্ছে কত? 9,-12। there is a point C যেটা AB কে 5:3 অনুপাতে বহির্বিভক্ত করছে। 5:3 অনুপাতে বহির্বিভক্ত করা মানে হচ্ছে এই টোটাল এতটুকু অংশ হচ্ছে 5, আর বি থেকে সি এতটুকু অংশ হচ্ছে 3। ওকে, দেখো এসি টোটাল যদি 5 হয়, বিসি টোটাল যদি 3 হয়, তাহলে এবি কত? বুঝতে পারছো? তাহলে এবি হচ্ছে টোটাল কত? এবি হচ্ছে টোটাল 2। এবি হচ্ছে টোটালে 2। তাহলে মনোযোগ দিয়ে এবার দেখে আসো। তাহলে এবার দেখো এ থেকে বি 2 দুইটা ভাগ, এ থেকে বি দুইটা ভাগ, দুইটা ভাগের জন্য ভুজ কত বাড়ছে? দুইটা ভাগের জন্য ভুজ বাড়ছে হচ্ছে 8। তাহলে বি থেকে সি ভাগ 3টা, দুইটা ভাগের জন্য যদি 8 বাড়ে, তাহলে 3টা ভাগের জন্য কত বাড়বে? 12 বাড়বে না? খেয়াল করো, ভুজ এগুলো সব মুখে মুখে পারতে হবে। 2 ভাগের জন্য 8 ইনক্রিজ করছে, তাহলে 1 ভাগের জন্য ইনক্রিজ করবে 4, তাহলে 3 ভাগের জন্য কত ইনক্রিজ করবে? 12। তাহলে দেখো বি থেকে সি যেহেতু 3 ভাগ, তাহলে ভুজ 12 বাড়বে। 9 থেকে 12 বাড়লে কত হয়? 9 থেকে 12 বাড়লে এটা হয় হচ্ছে 21। তাহলে আমার ভুজ হবে 21, 21। কোটি খেয়াল করে আসো, কোটি। অলরাইট, তাহলে কোটি যদি দেখি, তাহলে দেখো কোটি, কোটি এ থেকে বি ভাগ কয়টা? দুইটা। কোটি কি হয়েছে? 4 থেকে -12 হয়েছে, 4 থেকে -12 মানে 2 ভাগের জন্য কোটি কমছে। কত কমছে? 16 কমছে। কোটি 2 ভাগের জন্য 16 কমছে। তাহলে 1 ভাগের জন্য কত কমবে? -8 কমবে। আর বি থেকে সি তে ভাগ আছে 3টা, তাহলে 3 ভাগের জন্য কত কমবে? 3 ভাগের জন্য কমবে হচ্ছে -24। তাহলে দেখো -12 থেকে যদি 24 কমে, তাহলে এইটা দাঁড়াবে হচ্ছে -36। অঙ্ক শেষ। -36 অঙ্ক শেষ। তোমরা এই কাজগুলো মুখে মুখে খুব ইজিলি করে ফেলতে পারো, খুবই ইজিলি। আসো আমরা একটু প্র্যাকটিস করি। আর একটা দুটো যদি আমরা প্র্যাকটিস দেখি, তাহলে দেখবো জিনিসটা একটু ক্লিয়ার হয়ে যাচ্ছে। আমরা একটা পেজ নিচ্ছি, একটু প্র্যাকটিস করি একটা দুটো। মনে করো তোমাকে আমি বললাম এখানে এ একটা পয়েন্ট আছে, বি একটা পয়েন্ট আছে, মাঝখানে সি একটা পয়েন্ট। হ্যাঁ, ওকে। তাহলে আগে আমরা কত অনুপাতে দেখছিলাম? 5:3 দেখছিলাম। আচ্ছা এবার দেখে মনে করো 3:2। মনে করো এ থেকে বি এতটুকু অংশ হচ্ছে 3, বি থেকে সি এতটুকু অংশ হচ্ছে 2। এই পয়েন্টটা মনে করো হচ্ছে 7, এই পয়েন্টটা মনে করো -2। এ বি, বি হচ্ছে মনে করো এটা হচ্ছে মনে করো কত? এটা মনে করো -3, আর এটা মনে করো হচ্ছে 18 এলাম। তাহলে আমি কি বলছি, এ আর বি দুটো বিন্দু দেওয়া আছে, সি পয়েন্ট হচ্ছে এ বি কে 3:2 এত অনুপাতে অন্তর্বিভক্ত করে, তোমার সি এর স্থানাঙ্ক বের করতে হবে। এইটা আমি আর এত ডিটেল দেখাবো না, ডিটেল অলরেডি দেখাইছি ভুজ কোটি লিখে লিখে। এখন আমি মুখে মুখে করবো, যে মুখে মুখে ভাইয়া আমি কিভাবে এই ক্যালকুলেশন গুলো করে থাকি। আসো দেখাচ্ছি। তাহলে দেখি আসো, এ থেকে বি তে টোটাল ভাগ কয়টা? 5টা। এতটুকু 3, এতটুকু 2, তাহলে টোটাল ভাগ 5টা।
তাহলে টোটাল 5 ভাগের জন্য খেয়াল করে দেখো ভুজ কি হয়েছে, কমছে না? 7 থেকে -3 হয়েছে, কত কমছে? 5 ভাগের জন্য ভুজ কমছে 10, তাহলে 3 ভাগের জন্য কত কমবে? 5 ভাগের জন্য 10 কমলে 3 ভাগের জন্য 6 কমবে, 7 থেকে 6 কমলে হয় 1। পারফেক্ট। কোটি খেয়াল করো, কোটি আছে -2 হয়েছে 18, তার মানে টোটাল 5 ভাগের জন্য কোটি বাড়ছে 20, 5 ভাগের জন্য 20 বাড়ছে, তাহলে 3 ভাগের জন্য কত বাড়বে? 5 ভাগের জন্য যদি 20 বাড়ে তাহলে 3 ভাগের জন্য বাড়বে 12, তাহলে দেখো -2 থেকে 12 বেড়ে হবে কত? 10। তাহলে দেখো আমরা সি পয়েন্ট পেয়ে গেছি, খুবই ইজি, অঙ্ক শেষ। খুবই ইজিলি আমরা ম্যাথ করে ফেলছি সি পয়েন্টের। আচ্ছা, এরপর আসো বহির্বিভক্তিকরণের একটা প্র্যাকটিস করি। মনে করে বললাম যে এইখানে একটা পয়েন্ট, এটা মনে করো সি, এবার সি কে এই পাশে দেই, এটাকে বললাম মনে করো বি, এটাকে মনে করে বললাম যে এ, ঠিক আছে? আচ্ছা, এতটুকু অংশ মনে করে দিলাম হচ্ছে 1, আর এতটুকু অংশ মনে করে দিলাম হচ্ছে এতটুকু না এ থেকে, তাই না? এতটুকু অংশ দিলাম মনে করো 2, অর্থাৎ এ থেকে সি এর যে রেশিওটা। আচ্ছা, এবার একটু আমি স্থানাঙ্ক গুলো দিই। এইবার মনে করো স্থানাঙ্ক এটা দিলাম মনে করো কত দিলাম, মনে করো 17, আর এটা দিলাম মনে করো 7, আন্দাজে দিচ্ছি, ঠিক আছে? এটা দিলাম মনে করো 20, আর দিলাম মনে করো -5 দিলাম। এখন আমার দরকার হচ্ছে সি এর কত। তাহলে এখানে প্রশ্নটা কি? প্রশ্ন হচ্ছে ভাই এর স্থানাঙ্ক দেওয়া আছে, বি এর স্থানাঙ্ক দেওয়া আছে, বলা হয়েছে সি হচ্ছে এ বি কে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করে, সি এর স্থানাঙ্ক কত? তাহলে এসি যদি 2 হয়, বিসি যদি 1 হয়, তাহলে এবি কত? তাহলে বুঝতে পারছো এবি কত হবে? এবি হবে হচ্ছে 1, ঠিক কিনা? আচ্ছা, তাহলে দেখো 1 এর জন্য, এক অংশের জন্য আমার এ থেকে বি তে ভুজের কি চেঞ্জ হয়? 3 বাড়ছে। একের জন্য এ থেকে বি তে 3 বাড়ছে, তাহলে বি থেকে সি তে কি 3ই বাড়বে না? যেহেতু সমান সমান, এটুকু 1 এটুকু 1, তাহলে এখানে যদি 3 বাড়ে এখানেও আরো 3 বাড়বে। তাহলে দেখো 20 থেকে 3 বাড়লে কত হবে? 20 থেকে 3 বাড়লে এটা হবে হচ্ছে 23। এবার দেখো কোটি খেয়াল করো, এক অংশের জন্য আমার কোটি কি হয়েছে? কমছে। 7 থেকে -5 কত কমছে? 12 কমছে। তাহলে -5 থেকে আরো 12 কমবে, -5 থেকে 12 কমলে হবে -17। অঙ্ক শেষ। দেখতে পাচ্ছ? আমরা কত ইজিলি ফর্মুলা ইউজ না করে, ক্যালকুলেটর ইউজ না করে মুখে মুখে অন্তর্বিভক্ত বহির্বিভক্তর ম্যাথগুলো 10 সেকেন্ডের মধ্যে সলভ করে ফেলতে পারি। তো এই হচ্ছে আমাদের ঘটনা। আশা করি কনসেপ্ট আমরা বুঝছি। আসলে আমরা কিছু ম্যাথ এগুলার অ্যাপ্লিকেশন সামনে দেখবো। আরেকটা জিনিসের কনসেপ্ট নিয়ে একটু কথাবার্তা বলতে হবে, সেটা হলো যে আমাদের যদি কখনো বলা হয় যে কোনো রেখা দুইটা বিন্দুকে, এতক্ষণ তো আমরা বলছিলাম যে বিন্দু কোনো বিন্দুকে কত অনুপাতে বিভক্ত করে, যদি বলা হয় যে একটা রেখা দুটো বিন্দুকে কোন অনুপাতে বিভক্ত করে, তখন হচ্ছে আমরা কি ফর্মুলা অ্যাপ্লাই করবো, কিভাবে ম্যাথটা করবো সেটা শুধু দেখে ফেলি। আমাদের রেখার সমীকরণ যদি হয় ax plus by plus c is equals to 0, এই সরল রেখাটা x1 y1 এবং x2 y2 এর সংযোগ রেখাকে যদি m1 is to m2 এত অনুপাতে বিভক্ত করে, তাহলে m1 আর m2 এর মানটা কত আমার দরকার, তাই না? খুবই ইজি। এই বিন্দু দুইটাকে এই রেখা কত অনুপাতে বিভক্ত করে সেটা দরকার, ঠিক কিনা? এই বিন্দু দুটাকে এই রেখা, তাহলে যেটা করবে সেটা হচ্ছে এই রেখার উপর এক্স আর ওয়াই এর জায়গায় বিন্দু দুইটা বসাই দিবা এবং দুটাকে ভাগ করে দিবা। অর্থাৎ এক্স আর ওয়াই এর জায়গায়, এক্স এর জায়গায় বসাবা প্রথম বিন্দুর ভুজ, ওয়াই এর জায়গায় বসাবা প্রথম বিন্দুর কোটি, ডিভাইডেড বাই একই রেখার ইকুয়েশন, এক্স এর জায়গায় বসাবা দ্বিতীয় বিন্দুর ভুজ আর ওয়াই এর জায়গায় বসাবা দ্বিতীয় বিন্দুর কোটি। তাহলে যে রেশিওটা পাবা এটাই হবে হচ্ছে এই রেখাটা বিন্দু দুটাকে যেই অনুপাতে বিভক্ত করে তার ভ্যালুটা। এই ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে আমরা বলি এটা হচ্ছে আমাদের বহির্বিভক্ত করছে, আর নেগেটিভ হলে আমরা বলি হচ্ছে এটা অন্তর্বিভক্ত করছে। ওকে, তাহলে আমরা কি বলছি যে ভ্যালুটা যদি পজিটিভ হয় তাহলে বহির্বিভক্ত, নেগেটিভ হলে অন্তর্বিভক্তি। তাহলে আমরা করছি কি আরেকবার বলে ফেলি যে আমাদের সরলরেখার ইকুয়েশনে আমরা এক্স আর ওয়াই এর জায়গায় বিন্দু দুটো বসায় ভাগ করে দিচ্ছি। এই যে ভাগের যে রেশিওটা এটাই হচ্ছে আমাদের m1 is to m2, পজিটিভ হলে বহির্বিভক্তি, নেগেটিভ হলে অন্তর্বিভক্তি। কেন পজিটিভ নেগেটিভের ব্যাপারটা একটু এক্সপ্লেন করে দিচ্ছি। দেখো যে আমাদের যখন অন্তর্বিভক্তি হয়, যেমন দেখো এই কেসটাতে কি হচ্ছে? অন্তর্বিভক্তি হচ্ছে, তাই না? রেখাটা বিন্দু দুইটার মাঝখানে আছে, জন্য এটা অন্তর্বিভক্তি। এখানে খেয়াল করে দেখো যে এইখানে রেখা থেকে বিন্দু দুইটার যে ডিস্টেন্স, এটা দুটো বিপরীত দিকে না? রেখা থেকে এই বিন্দুর ডিস্টেন্স এই দিকে, আবার এই বিন্দুর ডিস্টেন্সটা এই দিকে, যেহেতু ডিরেকশনটা বিপরীত এই জন্য আমার অন্তর্বিভক্তির ক্ষেত্রে নেগেটিভ আসে, ভাগ করলে আমাদের এটা নেগেটিভ আসে। আর এখানে খেয়াল করে দেখো যে আমাদের বহির্বিভক্ত, দেখো এবার এই যে রেখাটা এটা এ আর বি কে বহির্বিভক্ত করছে না, রেখাটা কি এ আর বি এর মাঝখানে না, বাইরে, এই জন্য এটা বহির্বিভক্ত করছে। এই জন্য খেয়াল করে দেখো যে রেখা থেকে বিন্দু দুইটা যে ডিরেকশন একই দিকে, এই জন্য আমার এখানে
পজিটিভ ভ্যালুটা পাই। এই ফর্মুলা কোথা থেকে আসলো? ফর্মুলাটা খুবই ইজি, লম্ব দূরত্ব আমরা শিখবো সামনে, ওই লম্ব দূরত্বে অ্যাপ্লাই করলে এটা হয়ে যায় আর কি। ঠিক আছে, যে আমাদের বেসিক্যালি দরকার হয় হচ্ছে এই রেশিওটা, এটুকু হচ্ছে মনে করো m1 আর এইটুকু হচ্ছে মনে করো m2, আমাদের এই রেশিও দুটো দরকার হয়। তাহলে আমরা কি করে জানো? আমরা বলি যে এটা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ, কারণ দেখো এটা হচ্ছে বিপরীত কোণ, এটা লম্ব, এটা লম্ব, তাহলে আমার তিনটা কোণই সমান, এটা হচ্ছে সদৃশ কোণী। তাহলে m1 is to m2 যেই কথা, আমার এই ডিসটেন্সটা ইজ টু এই ডিসটেন্স সেম কথা। আর এই ডিসটেন্সটা কি? বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব, বিন্দু থেকে এই রেখার উপর লম্ব দূরত্ব। সো লম্ব দূরত্বের ফর্মুলা অ্যাপ্লাই করলে দেখবো যে এই ফর্মুলা চলে আসছে। অলরাইট, আমাদের যদি কোনো রেখা পার্টিকুলার, যদি কোনো রেখা না বলে, যদি আমাকে বলে এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত অথবা ওয়াই অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত, তাহলে জিনিসটা আরো ইজিয়ার। বলে দিচ্ছি জিনিসটা কিরকম। যদি বলে যে এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত, তাহলে শুধুমাত্র কোটি দুইটার অনুপাত নিবা। আর যদি বলে ওয়াই অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত, তাহলে শুধুমাত্র কি নিবা? ভুজ দুইটার অনুপাত নিবা। কেন? কারণ দেখো আমরা কি বলছিলাম, এটা হচ্ছে বেসিক্যালি দূরত্বের অনুপাত, তাই না? এক্স অক্ষ দ্বারা বিভক্ত, তাহলে এক্স অক্ষ থেকে কোনো দুটো বিন্দুর দূরত্ব আমরা কি জানি? কোটির মানটাই তো হয়, এই জন্য আমরা এখানে কোটির অনুপাত নিচ্ছি। ওয়াই অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত মানে ওয়াই অক্ষ থেকে বিন্দু দুইটার ডিস্টেন্সের রেশিও, ওয়াই অক্ষ থেকে ডিস্টেন্স কি হয়? এক্স এর মানটাই হয়, এই জন্য আমাদের এখানে ভুজের অনুপাত নেওয়া লাগতেছে। আশা করি জিনিসটার মেক সেন্স করতেছে। ওকে, ঠিক আছে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছি। এক্স অক্ষ দ্বারা বিভক্তির অনুপাত বললে শুধুমাত্র কোটির অনুপাত নিব, ওয়াই অক্ষ দ্বারা বললে ভুজের অনুপাত নিব। মানটা যদি পজিটিভ হয় তাহলে বলবো যে এক্স অক্ষ বহির্বিভক্ত করছে বা ওয়াই অক্ষ বহির্বিভক্ত করছে। এই রেশিওর মানটা যদি নেগেটিভ হয় তাহলে আমরা বলবো যে অন্তর্বিভক্ত করছে। আসলে আমরা কিছু এক্সাম্পল প্রবলেম সলভ করি যেগুলো বিগত বছরগুলোতে বোর্ডে অ্যাডমিশনে আসছে। আচ্ছা, তাহলে এখানে কি বলছে দেখো, এই এবং এই বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে 3,4 বিন্দুতে যে অনুপাতে বিভক্ত হয় তা হলো। তাহলে আমার দুটো বিন্দু বলছে যে 3,4 বিন্দুতে কোন অনুপাতে বিভক্ত হয়। আচ্ছা দেখো, এই ম্যাথটা তুমি খুব ইজিলি করতে পারো। একটা বিন্দু হচ্ছে 2,3, আর একটা বিন্দু হচ্ছে 4,5। কোন বিন্দু বিভক্ত করছে? 3,4 বিভক্ত করছে। ফর্মুলা দিয়ে করা যায়, ফর্মুলা দিয়ে করলে ভেজাল হয়। লেট মি শো ইউ দ্য ইজিয়েস্ট ওয়ে, যেভাবে তুমি ম্যাথটা করতে পারো ইন মিনিমাম টাইম, খুবই কম সময় খুবই ইজিলি এই ম্যাথ তুমি করতে পারো। দেখো আসলে কিভাবে যেটা করতে হবে সেটা হলো, খেয়াল করে দেখো যে তোমার দরকার কি, যে m1 is to m2 এটা দরকার না। আচ্ছা দেখো, খালি দেখবা যে ভুজ প্রথমটা থেকে এখানে কত বাড়ছে? 1 বাড়ছে। এখানে কত বাড়ছে? 1 বাড়ছে। তাহলে এই যতটুকু বাড়ছে, সুন্দর করে লিখি, হ্যাঁ, এই যে যতটুকু বাড়ছে 1 + 1 + 1, ভুজ নাও কোটি নাও যা ইচ্ছা নাও, এদের যে রেশিওটা এটাই হচ্ছে অ্যান্সার। মানে অ্যান্সার হবে আসলে দেখো 1:1, অঙ্ক শেষ। তার মানে কি দেখতে পাচ্ছি, যে আমরা কি করব, যে প্রথম বিন্দু থেকে যেই বিন্দু বিভক্ত করছে সেখানে ভুজ বা কোটি যেটাই নাও না কেন, ভুজ কতটুকু বাড়ছে? 1 বাড়ছে। কোটি কতটুকু বাড়ছে? 1 বাড়ছে। তাহলে আমার অ্যান্সার হবে 1:1। যদি কোটি দিয়ে করতে সেম অ্যান্সার পাইতা। বিশ্বাস হচ্ছে না? করে দেখো, কোটি কি হচ্ছে দেখো, 1 বাড়ছে। কোটি কি হচ্ছে দেখো, 1 বাড়ছে। তাহলে আমি কোটি নিয়ে করলে অ্যান্সার কি পাইতাম? 1:1 পাইতাম। অঙ্ক শেষ। ওকে, আশা করি জিনিসটা আমরা বুঝতে পারছি। তাহলে অ্যান্সার হবে অপশন সি। তাহলে অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। বুটেক্স আসছিল 1617 সালে। ওকে, এরপরে দেখো, এরপরে এই ম্যাথটা রিটেনে আসছিল রুয়েটে 1819 সালে। কি বলা হয়েছে? এ ও বি বিন্দু দুটির স্থানাঙ্ক দেওয়া আছে -2,4, 4,-5। আচ্ছা, বলছে এবি রেখা সি পর্যন্ত এমন ভাবে বর্ধিত করা হলো যেন এবি ইজ ইকুয়াল টু 3BC হয়। সি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। খুবই ইজিলি আমরা এই ম্যাথ করে ফেলতে পারি। দেখো, এ আর বি দেওয়া আছে। আচ্ছা, বলছে এবি কে এমন ভাবে বর্ধিত করা হয়েছে যেন এবি ইজ ইকুয়ালস টু হয় 3BC। ভালো কথা। এর স্থানাঙ্ক কি বলছে? এর স্থানাঙ্ক বলছে -2,4, বি এর স্থানাঙ্ক বলছে হচ্ছে 4,-5। এবি ইজ ইকুয়ালস টু 3BC, অর্থাৎ বিসি এর 3 গুণ হচ্ছে এবি। মানে বিসি যদি হয় 1, তাহলে এবি কত হবে? 3। এবি হচ্ছে বিসি এর 3 গুণ। তাহলে মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, ভুজ কি হয়েছে? এখানে 3 অংশ, তাই না? 3 ভাগের জন্য ভুজ বাড়ছে কত? 6 বাড়ছে। 3 ভাগের জন্য ভুজ বাড়ছে 6। তাহলে এখানে আছে 1 ভাগ, 1 ভাগের জন্য কত বাড়বে? 3 ভাগের জন্য 6 বাড়লে 1 ভাগের জন্য 2 বাড়বে, 4 থেকে 2 বাড়লে হয় 6। কোটির ক্ষেত্রে খেয়াল করে দেখো, কোটির ক্ষেত্রে কি হচ্ছে? কোটি 3 ভাগের জন্য কোটি কমছে, 4 থেকে -5 হয়েছে, কত কমছে? 9 কমছে। তাহলে 3 ভাগের জন্য যদি 9 কমে, 1 ভাগের জন্য কত কমবে? 1 ভাগের জন্য 3 কমবে। তাহলে -5 থেকে 3 করলে -8। তাহলে এটাই হচ্ছে অ্যান্সার 6, -8। অঙ্ক শেষ। দেখো চোখের পলকে 10 সেকেন্ডের মধ্যে অঙ্ক শেষ হয়ে গেছে।
জাস্ট আমাদের এই মেথড অ্যাপ্লাই করে, এই মেথড দেখবে যে অনেক 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 বেশি কাজে লাগছে তোমাদের জন্য। ঠিক আছে, জিনিসটা আশা করি বুঝতে পারছি। অ্যাডমিশনে ধরে ধরে ফর্মুলা ইউজ না করেও তুমি যদি এইভাবে ম্যাথ করো হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। ওকে, এরপর দেখো এখন আমরা কথাবার্তা বলছি হচ্ছে যে সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু। আমরা হচ্ছে শীর্ষবিন্দু নিয়ে একটু কথাবার্তা বলতে চাচ্ছি, যে এই টাইপের ম্যাথ বেশ কমন। সামান্তরিকের মনে করো 3টা শীর্ষবিন্দু দেওয়া আছে, ঠিক আছে, চতুর্থ শীর্ষবিন্দু বের করতে বলছে। চতুর্থ শীর্ষবিন্দু আমাকে এখান থেকে বের করতে বলছে। তাহলে দেখো 3টা শীর্ষবিন্দু দেওয়া, চতুর্থ শীর্ষবিন্দু বের করতে হবে। খুবই ইজি। কেমন ইজি, মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো। আমরা জানি সামান্তরিকের ক্ষেত্রে কি হয়, সমান্তরাল বাহুগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হয়। তাহলে বিপরীত বাহুগুলো হচ্ছে পরস্পর সমান ও সমান্তরাল। কথাটা মনোযোগ দিয়ে খেয়াল করো। এই যে বিপরীত বাহু হচ্ছে পরস্পর সমান ও সমান্তরাল, যেহেতু এরা পরস্পর সমান ও সমান্তরাল, তাহলে বলো তো তোমরা বিসি আর এডি যেহেতু সমান ও সমান্তরাল, তাহলে বি থেকে সি তে যতটুকু চেঞ্জ হয়েছে এ থেকে ডি তেও এক্স্যাক্টলি ততটুকু চেঞ্জ হওয়ার কথা না, যেহেতু সমান ও সমান্তরাল। বি থেকে সি তে কি চেঞ্জ হয়েছে দেখো তো, বি থেকে সি তে ভুজ কমছে, কত কমছে, 4 কমছে। তাহলে সি থেকে ডি তেও ভুজ 4 কমবে, 3 থেকে 4 কমলে হয় -1। ঠিক, কোটি খেয়াল করো, বি থেকে সি তে কোটি 6 বাড়ছে, তাহলে এ থেকে ডি তেও কোটি 6 বাড়বে, -4 থেকে 6 বাড়লে হয় 2। তাহলে অ্যান্সার হচ্ছে -1,2। দেখো কত ইজিলি, কত ফাস্ট আমরা সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু বের করে ফেলছি। তোমাদের অনেকে মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া আপনি বলছেন যে এই দুইটা বাহু বিপরীত, এরা হচ্ছে সমান আর সমান্তরাল। ভাইয়া এ বি আর সিডি এরাও তো পরস্পর সমান ও সমান্তরাল, আপনি কেন এদেরকে নিয়ে কাজ করেন নাই? করা যাইতো, কোনো সমস্যা হইতো না, সেম রেজাল্ট আসতো। বি থেকে এতে কি চেঞ্জ হয়েছে, বি থেকে এতে ভুজ 5 বাড়ছে, তাহলে এখানেও ভুজ 5 বাড়বে, -6 থেকে 5 বাড়লে হয় -1। সেম থিং, এখানে ভুজ 5 বাড়ছে, তাহলে এখানেও ভুজ 5 বাড়বে, -6 থেকে 5 বাড়লে হয় -1। কোটি খেয়াল করো, -1 থেকে -4 হয়েছে, মানে 3 কমছে, 3 কমছে, তাহলে এখানেও 3 কমবে, 5 থেকে 3 কমলে হয় 2। সেম অ্যান্সার, তুমি যেভাবেই করো না কেন ইউ উইল ফাইন্ড দা সেম রেজাল্ট। আমরা এইভাবে খুবই ইজিলি কোন সামান্তরিকের চতুর্থ শীর্ষবিন্দু বের করতে পারি। চলে আসি নেক্সট একটা ম্যাথে। এখানে ত্রিভুজের আমরা শীর্ষবিন্দু বের করব। কি দেওয়া আছে, দেওয়া আছে হচ্ছে ত্রিভুজের 3টা মধ্যবিন্দু দেওয়া আছে, 3টা বাহুর মধ্যবিন্দু দেওয়া আছে। এখান থেকে আমার ত্রিভুজের 3টা শীর্ষ বের করতে হবে। খুবই ইজিলি এই ম্যাথটা আমরা করতে পারি। খুব মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, আমরা কি করবো জানো, আমি যদি এইগুলা একটু কানেক্ট করে দিই, এই যে ইএফ কানেক্ট করে দিলাম আর ইডি কানেক্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এখন তোমরা জানো, দেখো ক্লাস 8 একটা উপপাদ্য পড়ছিলা, কি পড়ছিলা, যে ত্রিভুজের দুইটা বাহুর মধ্যবিন্দুর যোগফল, দুইটা বাহুর মধ্যবিন্দুর যে সংযোগ রেখা, সেটা হয় তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। মনে আছে না, দুইটা বাহুর মধ্যবিন্দু সংযোগ রেখা হয় তৃতীয় বাহুর সমান্তরাল ও অর্ধেক। তার মানে এই যে আমাদের ইএফ, এটা কি হচ্ছে, ইএফ হচ্ছে আমাদের হবে বিসি এর সমান্তরাল, এবং ইএফ হবে হচ্ছে বিসি এর অর্ধেক। আচ্ছা ভাইয়া, ইএফ যদি বিসি এর অর্ধেক হয়, তার মানে কি বিডি এর সমান হবে না? কারণ বিডি এটা তো নিজেই বিসি এর অর্ধেক, কারণ ডি মধ্যবিন্দু। তাহলে ইএফ এটা যদি হয় বিসি এর অর্ধেক, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে ভাই ইএফ এটা হবে বিডি এর সমান। ইএফ হবে বিডি এর সমান, ইএফ হচ্ছে বিডি এর সমান। তাহলে ইএফ যদি বিডি এর সমান হয়, তাহলে খেয়াল করে দেখো আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি ইএফ এটা হচ্ছে বিডি এর সমান ও সমান্তরাল। তোমরা কি চোখে দেখতে পাচ্ছ কিনা, এখানে বিএফইডি এটা একটা সামান্তরিক তৈরি হয়েছে। বিএফইডি একটা সামান্তরিক তৈরি হয়েছে, যার 3টে শীর্ষ তুমি জানো, চতুর্থ শীর্ষ বের করতে হবে। মাত্র আমরা শিখছি সামান্তরিকের 3টা শীর্ষ জানা থাকলে চতুর্থ শীর্ষ বের করার উপায়। তো চলো বের করে ফেলি। তাহলে দেখি আসো আমরা কোন প্রসেস যেতে পারি। আমরা বলতে পারি যেহেতু ইএফ আর ডিবি সমান ও সমান্তরাল, তাহলে ই থেকে এফ যে চেঞ্জ হয়েছে ডি থেকে বি সেম চেঞ্জ হবে। ই থেকে এফ ভুজ 1 কমছে, তাহলে ডি থেকে বি ভুজ 1 কমবে, 2 থেকে 1 কমলে হয় 1। কোটি খেয়াল করছি, ই থেকে এফ কোটি 2 কমছে, তাহলে এখানেও কোটি 2 কমবে, 4 থেকে 2 কমলে হয় 2। তাহলে বি এর ভ্যালু আমরা পেয়ে গেছি, আমরা বি এর স্থানাঙ্ক পেয়ে গেছি। এখন আমরা দরকার এ আর সি এর স্থানাঙ্ক। দেখো এফ যেহেতু মধ্যবিন্দু, তার মানে এইটার অংশ সেম বা অনুপাত সেম। বিএফএ একই রেখা এবং এফ হচ্ছে মধ্যবিন্দু। বি থেকে এফ যতটুকু চেঞ্জ হয়েছে, এফ থেকে এ এক্স্যাক্টলি ততটুকু চেঞ্জ হইতে হবে, কারণ এফ হচ্ছে মধ্যবিন্দু। আচ্ছা, তাহলে বি থেকে এফ কতটুকু চেঞ্জ হয়েছে, দেখো বি থেকে এফ ভুজ 3 বাড়ছে, তাহলে এফ থেকে এ ভুজ আরো 3 বাড়বে, হবে 7। ঠিক আছে, ভুজ 3 বাড়ছে, 1 থেকে 3 বেড়ে 4, তাহলে 4 থেকে 3 বেড়ে 7। কোটি খেয়াল করো, 2 থেকে -2 হয়েছে, মানে
2 থেকে -2 হয়েছে মানে কোটি 4 কমছে, তাহলে f থেকে a কোটি আরো 4 কমবে, -2 থেকে 4 কমলে হবে -6। এবার আসো সি বিন্দু। সি বিন্দুর ক্ষেত্রে খেয়াল করে দেখি আসো, এই ই হচ্ছে এ সি এর মধ্যবিন্দু, তাহলে এ থেকে সি তে যতটুকু চেঞ্জ হয়েছে, এ থেকে ই তে সরি এ থেকে ই তে যতটুকু চেঞ্জ হয়েছে ই থেকে সি তে এক্স্যাক্টলি ততটুকু চেঞ্জ হবে। এ থেকে ই তে আমার ভুজ 2 কমছে, তাহলে ই থেকে সি তেও ভুজ 2 কমবে, 5 থেকে 2 কমলে হয় 3। এ থেকে ই তে কোটি হচ্ছে আমার 6 বাড়ছে, তাহলে ই থেকে সি তেও কোটি 6 বাড়বে, 0 থেকে 6 বাড়লে হয় 6। হয়ে গেছে? তোমার মনে প্রশ্ন আসতে পারে ভাই আপনি কেন এই দিক থেকে আসলেন? আপনি তো এই দিক থেকে যেতে পারতেন, কারণ ডিও তো বিসি এর মধ্যবিন্দু। চলো আমরা এই দিক থেকে যেয়ে দেখি সেম রেজাল্ট আসে কিনা। দেখো বি থেকে ডি তে ভুজ 1 বাড়ছে, তাহলে ডি থেকে সি তেও 1 বাড়বে, 2 থেকে 1 বাড়লে হয় 3। ঠিক আছে, কোটি খেয়াল করো, বি থেকে ডি তে কোটি 2 বাড়ছে, তাহলে এখানে আরো 2 বাড়বে, 4 থেকে 2 বাড়লে হয় 6। সেম আছে। তো আমরা দেখতে পাচ্ছি আমি যেই দিকেই যাই না কেন, আমার যদি কনসেপ্ট ঠিক থাকে আমি প্রতিবারই সেম রেজাল্ট পাবো, আমার কোনো সমস্যা হবে না। সো আমি আশা করছি যারা এই টেকনিক জানতা না, এই মেথড জানতা না, তাদের জন্য জিনিসটা অনেক বেশি ফ্রুটফুল, অনেক বেশি হেল্পফুল হওয়া উচিত। অলরাইট, সো আমরা আমাদের আজকের লেকচারটা এই পর্যন্তই রাখতে পারি। আমাদের আজকের লেকচারে আমরা আলোচনা করছি মেইনলি কার্টেসীয় পোলার স্থানাঙ্ক নিয়ে, এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নিয়ে, এটাও এমসিকিউর জন্য বেশি গুরুত্বপূর্ণ, রিটেনেও আসতে পারে। আর তৃতীয়তে বিভক্তিকরণ নিয়ে। বিভক্তিকরণ জেনারেলি ও নিজে একা একা আসে না, মানে ডিরেক্টলি তোমাকে হয়তো বিভক্তির ম্যাথ দিবে না, কিন্তু এই বিভক্তির তোমার কনসেপ্ট লাগবে বা এই টেকনিক গুলো ইউজ করা লাগতে পারে এমন কোন ম্যাথের সাথে মিক্স হিসেবে বা একটা ম্যাথের একটা পার্ট হিসেবে আসতে পারে। সো এইটা যেটা বললাম যে ও স্বতন্ত্রভাবে হয়তো অনেক ইম্পর্টেন্ট না, বাট একটা ম্যাথের পার্ট হিসেবে কিন্তু আমার এখান থেকে প্রশ্ন আসতে পারে। ওকে, সো হোপফুলি তোমাদের জন্য ক্লাসটা হেল্পফুল ছিল। দেখা হচ্ছে তোমাদের সাথে সরলরেখার দ্বিতীয় লেকচারে।